নিউটনের মহাকর্ষ সূত্রটা কাজ করে কোন কোন কেসে আর কোন কোন কেসে কাজ করে না। নিউটনের মহাকর্ষ সূত্রটা মেইনলি হচ্ছে বিন্দু ভরের জন্য আর সুষম গোলাকার ভরের জন্য। তার মানে বিন্দু ভর যদি থাকে, এই যে একটা ভর m1 আর একটা ভর মনে করো m2, এরা বিন্দু ভর, তাদের মাঝখানে দূরত্বটা যদি হয় হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে নিউটনীয় মহাকর্ষণ ফর্মুলা অনুযায়ী g ইন্টু m1 m2 বাই আর স্কয়ার, এটা হচ্ছে এদের মধ্যবর্তী আকর্ষণ বল। আর নিচেরটা খেয়াল করো, এখানে আমরা দুইটা গোলক রাখছি, এরা হচ্ছে সুষম গোলক। তাহলে এরা কেমন গোলক? সুষম গোলক। সুষম গোলক মানে কি? এদের রেডিয়াস অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সব জায়গায় সমান। তার মানে ডিমের মতো চ্যাপ্টাও না বা কমলালেবুর মতো চ্যাপ্টাও না, সেটা হচ্ছে সব জায়গায় সমান, সুষম গোলক। এবং এদের ভিতরে ডেনসিটিও সব জায়গায় সেম। এখন সুষম গোলক নিরেট হইতে পারে বা সলিড, আবার ফাঁপা হইতে পারে বা হলো, তাতেও হচ্ছে এই ফর্মুলাটা কাজ করবে। তাহলে গোলকের বেলায় কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত বা ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে আমরা এফ ইকুয়ালস লিখতে পারবো জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। কিন্তু পাশে আমি একটা কেস দেখাচ্ছি, একটা বিন্দু ভর আর তার সাথে হচ্ছে একটা সরু সুষম দণ্ড, যার ভর হচ্ছে ক্যাপিটাল এম, লেংথ হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে হচ্ছে এদের যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, হ্যাঁ এই কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে ধরলাম এক্স, একটা বিন্দু ভর থেকে শুরু করে লাঠির কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে ধরলাম এক্স। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? এফ ইকুয়ালস জি এম এম ডিভাইডেড বাই এক্স স্কয়ার। এটা লিখতে পারবো কি না চ্যাট বক্সে আমাকে জাস্ট ইয়েস নো দিয়ে জানাও, এটা লিখতে পারবো কি না। অনেকে ইয়েস লিখছো, অনেকে হুম লিখছো, অনেকে মৌন সম্মতি জানাইছো যে কিছু না বলা মানে হ্যাঁ, অনেকে হচ্ছে জোর গলায় বলছো যে নো। আচ্ছা উত্তরটা বলে দিই, আর কমেন্ট করা লাগবে না। অ্যান্সারটা হচ্ছে না, এটা লেখা যাবে না, এটা লেখা যাবে না। অনেকে মূর্ধন্য দিয়ে লিখছো যে না, মানে একদম কি এটা বেশি রকম মাত্রাতিরিক্ত জোর বুঝাইছো, মূর্ধন্য দিয়ে না। তো এটা লেখা যাবে না, কারণ এই ধরনের বস্তুর জন্য হচ্ছে এই মহাকর্ষ সূত্রটা কাজ করে না। এটার জন্য আমাদেরকে হিসাবটা করতে হবে একটু ডিফারেন্ট ওয়েতে। কিভাবে ডিফারেন্ট ওয়েতে করতে হবে? এইটা আর হচ্ছে আমরা এই যে এখন কি নিলাম, ওই সরু সুষম দণ্ডটা নিলাম, এই সরু সুষম দণ্ডের ভর এম, দৈর্ঘ্য এল। আমরা এখন এদের মাঝখানে একটা দূরত্ব বের করি, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, দূরত্বটা মনে করলাম ডি। এবার আমরা করবো কি জানো, আরবিট্রারি একটা পয়েন্টের ডিস্টেন্স নিব এক্স। তাহলে এক্স দূরত্বে মনে করো এখানে আমরা এই দণ্ড থেকে একটা ফালি কেটে নিলাম, এই যে লাল রঙের একটা ফালি কেটে নিলাম, এই ফালির দৈর্ঘ্য ডিএক্স। কে বলতে পারবা এই ডিএক্স দৈর্ঘ্যের ফালির ভর কত হবে? কমেন্ট বক্সে আমাকে জানাও। যারা বলতে পারবা এই ডিএক্স ভরের যে ফালিটা, এই ফালির ভর কত হবে, তারা হচ্ছে আমাকে কমেন্টে জানাও। ডিএম তো বুঝলাম, ডিএম এর ভর মানে ভ্যালু কত অনেকে লিখতেছো, অনেকে আবার হচ্ছে শুধু ডিএম লিখতেছো। ডিএম তো হচ্ছে এটার ক্ষুদ্র ভর বুঝাচ্ছি, মানটা কত? এটার মান হচ্ছে এম বাই এল ডিএক্স, ঐকিক নিয়ম। পুরোটার ভর এম, একক দৈর্ঘ্যের ভর তাহলে এম বাই এল, ডিএক্স দৈর্ঘ্যের ভর এম বাই এল ইন্টু ডিএক্স। এইটার সাথে আমাদের যে এম ভরের বস্তু তার আকর্ষণ কতটুকু হবে? জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। তাহলে জি এম ওয়ান কত এইটা, এম টু কত এইটা, ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্ব স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমার এখন ইন্টিগ্রেট করতে হবে, তাহলে আমি হচ্ছে মোট আকর্ষণ বলটা পাবো। ইন্টিগ্রেট করব কোত্থেকে? এই ফালিটা সর্বনিম্ন কত দূরত্বে থাকতে পারে? এই যে এই ফালিটা সর্বনিম্ন এইখানে থাকতে পারে, তাহলে দূরত্ব হবে ডি। তাহলে আমি নিচে লিখবো হচ্ছে ডি। আর এই ফালিটা সর্বোচ্চ কত দূরে থাকতে পারে? একদম ওই মাথায় থাকতে পারে। ওই মাথায় থাকলে এদের মাঝখানে ডিস্টেন্স কত? ডি প্লাস এল। তাহলে এখানে আমাদের লিখতে হবে হচ্ছে ডি প্লাস এল। তাহলে এইভাবে হচ্ছে পার্ট বাই পার্ট তখন আমাকে হিসাবটা করতে হবে, একবারে আমরা করতে পারবো না, একবারে করতে পারবো না। তাহলে আমি এটা সুন্দর করে পুরোটা লিখে দিলাম, তোমরা তো এই পিডিএফটা পেয়েই যাবা। বাকি ক্যালকুলেশনটুকু তোমরা হাতে কলমে সুন্দর করে নিজে বুঝে লিখে ফেলবা। তো বাকি ক্যালকুলেশনটুকু তোমার হাতে ছেড়ে দিলাম। তাহলে আমরা হচ্ছে এবার অঙ্কে আসি। আমরা হচ্ছে এখন থেকে যে অঙ্ক স্টার্ট করলাম, পৃথিবীর ভর চন্দ্রের ভরের 81 গুণ এবং তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 38.6 × 10⁴। চন্দ্র ও পৃথিবীর সংযোগকারী রেখার কোথায় কোনো বস্তুর উপরে উভয়ের টান সমান হবে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই যে এটা নিলাম চাঁদ, চাঁদের ভর ধরলাম এম, চাঁদের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র ধরলাম ডি দূরত্বে, চাঁদের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র মনে করলাম ডি দূরত্বে। তাহলে আমি একটা সরল রেখা আঁকলাম, তাহলে এটা মনে করো পৃথিবীর কেন্দ্র। তো পৃথিবীর ভর বলছে চাঁদের ভরের 81 গুণ,
তাহলে আমরা কি লিখতে পারবো 81 m, এটা। সো এদের মাঝখানে ডিসটেন্সটা মনে করো d। তাহলে আমাদের এমন একটা পয়েন্ট বের করতে হবে যেখান থেকে দুই দিকে টানাটানিটা সমান। তাহলে আমরা ধরে নেই এই হচ্ছে সেই পয়েন্ট। এই পয়েন্টে আমরা একটা নির্দিষ্ট ভরের বস্তু রাখলাম, সেটা যে কোনো ভর হইতে পারে, 1 কেজি, 2 কেজি, 50 কেজি, 100 কেজি, m কেজি, n কেজি, এনিথিং। তা আমি হচ্ছে হিসাবের সুবিধার জন্য ধরলাম 1 কেজি, যাই ধরতো তাতেই তোমার হিসাবে সুবিধা হইতো। তাহলে আমরা ধরলাম যে চাঁদের কেন্দ্র থেকে এই 1 কেজি ভরের বস্তুটার দূরত্ব হচ্ছে x। তাহলে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এই দূরত্বটা কতটুকু থাকবে, d মাইনাস এক্স, এরকম। এরকম হবে হচ্ছে দূরত্বটা। তাহলে চলো আমরা দেখি চাঁদের সাথে এর আকর্ষণ কত। তাহলে আমরা এই পুরাটা একটু সাইডে সরাই নিচ্ছি। চাঁদের সাথে এর আকর্ষণ হচ্ছে জি এম ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। পৃথিবীর সাথে আকর্ষণ কত, জি 81 এম ইন্টু 1 ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে সবাই একটু মাথা ঠান্ডা করে শুনো। আমরা এখানে হচ্ছে দুইটার জন্যই মহাকর্ষীয় ফর্মুলা অ্যাপ্লাই করছি। কার সাথে আকর্ষণ বের করছি, মাঝে যে 1 কেজি ভরের বস্তুটা রাখছি। 1 কেজি না রেখে তুমি যদি এক্স কেজি বা অন্য কিছু রাখতা, তাহলে দুই পাশে দেখো এই যে 1 আছে, এই যে 1 আছে, এরা কাটাকাটি যায়। তাহলে এখানে অন্য কিছু লিখলে অন্য কিছুও সেভাবে কাটাকাটি যাইতেছো, এটা ম্যাটার করে না কত কেজি রাখছি। দ্বিতীয়ত, আমরা গ্র্যাভিটি ফর্মুলা বসায় জাস্ট দেখছি যে দুই পাশে বলটা সমান হইতে গেলে কি কন্ডিশন ফুলফিল করা লাগে। এবার সেটা আমরা ভ্যালু বের করব। ডি হচ্ছে পুরা ডিস্টেন্স, এক্স হচ্ছে ছোটটা থেকে ডিস্টেন্স। তো আমরা অ্যাজিউম করতেছি ছোটটা থেকে ডিস্টেন্সটা ছোট হবে, কাছে হবে। তার কারণ হচ্ছে ছোটটা কাছাকাছি যেই প্রভাব ফেলতে পারে, বড়টা দূরের থেকে সেই একই প্রভাব ফেলতে পারে। তো এই জন্য টান সমান হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ছোটটার কাছে হচ্ছে এই বিন্দুটা আমরা পাবো, এটা আগেই আমরা ধরে নিলাম। এইবার আমরা কাটাকাটি করি। কাটাকাটি করলে কি পাচ্ছি দেখো, 81 ইকুয়ালস পাচ্ছি ডি মাইনাস এক্স বাই এক্স হোল স্কোয়ার। এটাকে আমরা যদি হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে সাজাই, তোমরা অনেকে বলতে পারো যে ভাই এখন তো দুই পাশে রুট করে দিলেই হইলো, রুট করে দিলেই অ্যান্সার বের হয়ে যাবে। রুট করে দিলে একটা অ্যান্সার বের হবে, আমি দুইটা অ্যান্সার বের করতে চাচ্ছি ফর এ স্পেসিফিক রিজন। তাহলে আমি কোয়াড্রেটিক ফর্মটা পুরোটা লিখি, 80 এক্স স্কোয়ার প্লাস 2 dx মাইনাস ডি স্কোয়ার। মানে স্কোয়ার করে দাও, স্কোয়ার করে পক্ষান্তর করো, করলে এটা চলে আসে ইকুয়াল 0। এটা ক্যালকুলেটরে বসাও। এটা ক্যালকুলেটরে বসাইলে এক্স এর দুইটা ভ্যালু পাবা। একটা হচ্ছে 38600 কিলোমিটার, এটা একটা ভ্যালু। আরেকটা হচ্ছে মাইনাস 48250 কিলোমিটার, এটা হচ্ছে আরেকটা ভ্যালু। দুইটা ভ্যালু পাওয়া। তো একটা ভ্যালু তো তুমি বুঝেই গেছো কোনটা, সেটা হচ্ছে এই যে এই দূরত্বটা উভয়ের সংযোগ সরলরেখা বরাবর, উভয়ের মাঝে কোনো একটা বিন্দু, উভয়ের সংযোগ সরলরেখা বরাবর উভয়ের মাঝে কোনো একটা বিন্দু, যেটা দেখা গেছে যে এই ছোটটার থেকে কাছে আসে, ছোটটার থেকে কাছে আসে। নেগেটিভ যে রুটটা আসলো সেটার মিনিংটা কি? নেগেটিভ রুটের মিনিং হচ্ছে এই যে বাইরের দিকে, নেগেটিভ রুটের মিনিং হচ্ছে এই বাইরের দিকে আরেকটা দূরত্ব আমরা পাবো, সেই দূরত্বটা হচ্ছে 48250 কিলোমিটার, এই দূরত্বটা। তাহলে এদিকেও হচ্ছে বুঝাবে দুইটার টান সমান। কিন্তু তাহলে দুই পয়েন্টের মধ্যে পার্থক্য কোথায়? দুই পয়েন্টের মধ্যে পার্থক্য হচ্ছে এই মাঝের পয়েন্টে যখন থাকবে এই বস্তুটাকে চাঁদ তার নিজের দিকে টানবে। তার মানে কোন দিকে টানবে? চাঁদ টানবে এদিকে, পৃথিবী টানবে তার নিজের দিকে, এদিকে। দুইটা বিপরীত দিকে টান। তাহলে বিপরীত দিকে টান সমান ও বিপরীতমুখী হইলে এদের লব্ধি শূন্য হয়, তাহলে এখানে বস্তুটা ওজনহীন অনুভব করবে। আর যদি হচ্ছে আমরা এই নতুন পয়েন্টটার দিকে তাকাই, বাইরের দিকে, সেটা হচ্ছে এমন একটা জায়গায় আছে, তাহলে এখান থেকে চাঁদও টানলে এদিকে টানবে, পৃথিবীও টানলে এদিকে টানবে, দুইটাই ডান দিকে টানবে। তাহলে দুই টান মিলে লব্ধি টানটা হচ্ছে আরো বড় হবে, যোগ হবে। তো এই দুই জায়গায় টান সমান, কিন্তু সমমুখী নাকি বিপরীতমুখী এটা তো আমাদেরকে প্রশ্নে বলে দেয় নাই। বলে দেয় নাই বলে আমরা দুইটাই বের করলাম। বিপরীতমুখী বলে সেটাকে নিষ্ক্রিয় বিন্দুও বলে, যে এদের মাঝখানে কোথায় নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে বা কোথায় ওজন শূন্য অনুভব করবে। তাহলে তখন আমরা দুই পাশে রুট করে দিয়ে শুধু পজিটিভটা বের করতাম। আর নেগেটিভটাও আমাদের বের করার ইচ্ছা ছিল, নেগেটিভটা হচ্ছে বাইরের দিকে আসে, তাই নেগেটিভ আসছে এখানে ফর্মুলায়। তো সেটা আমরা বের করে ফেললাম এবং এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বুঝাই দিলাম। আচ্ছা, তো ক্যালকুলেটরে কেমনে বসাবা? ক্যালকুলেটরে তো কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা যায়, ক্যালকুলেটরে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা যায়। আর সৌভিক কি এটাকে বলছো যে 81 এক্স স্কয়ার হবে? এটা 80 হবে, ওই যে ওই পাশে এক্স আছে না, ওটা বিয়োগ করে দিয়ে হচ্ছে এটা আসছে। আচ্ছা, তাহলে এখন সাইমা জিজ্ঞেস করছে তাহলে কি দুইটা অ্যান্সার দিবে কিনা? হ্যাঁ, বলবা একটাতে হচ্ছে টান সমান ও সমমুখী, আর একটাতে হচ্ছে টান সমান ও বিপরীতমুখী। তাহলে হাতে কলমে একটু করে দেখো, এটাই আসবে, ট্রাস্ট মি। তাহলে এটা হচ্ছে একটা অঙ্ক ছিল।
এর পরের অঙ্কটায় যাই। পরের অঙ্কগুলো তোমরা করবা, আমি হচ্ছে তোমাদের কথা অনুযায়ী উত্তরগুলো লিখবো। এটা একটু ভালো করে দেখো, এটা একটু ভালো করে দেখো। ধরো তোমাদেরকে বলল একটা কিছুর ভ্যালু কোথায় ম্যাক্সিমাম হয় কোথায় মিনিমাম হয় এটা বের করতে। ম্যাথে তোমরা এরকম অঙ্ক করছো, একটা রাশি দিয়ে বলছে যে কোথায় এটার ভ্যালু ম্যাক্সিমাম হয় এটা বের করতে বলছে। তাহলে তোমরা কি করতা? ওই রাশিটাকে ডিফারেন্সিয়েট করতা। ডিফারেন্সিয়েট করা মানে কি? ঢাল নেওয়া। ঢাল নিলে কি হবে দেখো তো। একটা গ্রাফ যদি এরকম হয়, নিচ থেকে উপরে উঠে আবার নিচে নামে, তাহলে এইখানে ঢাল কেমন? পজিটিভ। এই পিক পয়েন্টে ঢাল কত? পিক পয়েন্টে হচ্ছে যদি স্পর্শক আঁকি, তাহলে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়, তাহলে ঢাল শূন্য। আবার এরপরে ঢাল নেগেটিভ, তাহলে শুধুমাত্র পিকে ঢালটা শূন্য আসে। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুতে ঢাল শূন্য আসে। তাহলে এরকম পরিবর্তনশীল কোন রাশি যদি আমরা নেই, তার সর্বোচ্চ বিন্দু যদি বের করতে চাই, ডিফারেন্সিয়েট করে ঢাল বের করতে হয়, সেই ঢাল ইকুয়ালস 0 লিখতে হয়। তাহলে এই অঙ্কটা সেরকম। এখানে বলছে এম ভরের একটা বস্তু, একে দুই টুকরা করতে হবে। যেমন ধরো আমরা কথার কথা ধরে নিলাম 10 কেজি একটা বস্তু নিলাম, এটাকে আমরা দুই টুকরা করলাম। এখানে তো আমি হাফ কেজি রাখতে পারি, তাই না? হাফ কেজি রাখতে পারি, আর ওই পাশে তাহলে কত কেজি থাকবে? 9.5 কেজি। তাহলে এই দুইটার মধ্যে যে আকর্ষণ হবে, সেই আকর্ষণটা কার উপরে নির্ভর করবে? এফ ইকুয়ালস জি, এই 0.5 ইন্টু 9.5, এদের গুণফল ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এরকম। তাহলে এরকম হবে না? আমরা যদি এখানে 0.5 আর 9.5 না রেখে এখানে 2 কেজি রাখতাম, আর এখানে হচ্ছে 8 কেজি রাখতাম, তাহলে তো গুণফল বেশি, 8 দুগুণে 16। তাহলে আগেরটার তুলনায় এই বলটা বাড়ছে না? ডেফিনেটলি বাড়ছে। এরকম করে বিভিন্ন কম্বিনেশনে আমরা বিভিন্ন বল পাবো, কিন্তু আমাদের বের করতে হবে সবচেয়ে বেশি কোনটা হয়। সবচেয়ে বেশি কোনটা হয় সেটা বের করতে হবে। তাহলে এটা আমরা বারে বারে এরকম বিভিন্ন ভ্যালু বসায় পরীক্ষা নিরীক্ষা না করে এটাকে আমরা অ্যানালাইটিক্যালি বের করে ফেলবো। কিভাবে? এই দেখো, আমরা ধরে নিলাম এক পাশে রাখছি আমরা স্মল এম, তাহলে অন্য পাশে রাখতে হবে কতটুকু? আমার টোটালটা 10 কেজি ছিল না, প্রশ্নে বলা আছে টোটালটা হচ্ছে এম ভরের, তাহলে অন্য পাশে থাকবে হচ্ছে এম মাইনাস স্মল এম। তাহলে এদের মধ্যে আকর্ষণ কত? জি এম ইন্টু এম মাইনাস স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এইটা। তাহলে এই জি আর ডি স্কোয়ার এরা তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র উপরের অংশটার দিকে তাকাও। শুধুমাত্র এই এম ইন্টু এম মাইনাস এম, এইটা ম্যাক্সিমাম হইলেই তো আমার হয়ে যাচ্ছে। তাহলে এটার ভ্যালু কোথায় ম্যাক্সিমাম হয় সেটা জানার জন্য আমরা কি করব? এই যে এই স্মল এম এর ভ্যালু এক একবার এক একটা দিয়ে ট্রাই করব। তাহলে সেটা একবারে করার উপায় কি? আমরা এই যে এই উপরের যে গুণফলটা, এই সেই গুণফলটা এখানে লিখতেছি। এই 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 ইকুয়ালস কত আসে? এম এম মাইনাস এম স্কোয়ার। এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলবো। এটার যদি আমরা একটা গ্রাফ আঁকতাম, এরকম উঁচু নিচু একটা গ্রাফ আঁকতো, তো সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলবো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করি কার রেসপেক্টে? স্মল এম এর রেসপেক্টে। কেন? কারণ স্মল এমটাকে আমরা বারে বারে চেঞ্জ করতেছি। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? এম এম মাইনাস এম স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে ক্যাপিটাল এম মাইনাস 2m। এইটাকে আমার কত বসাইতে হবে ডিফারেন্সিয়েট করে? 0 বসাইতে হবে। হোয়াই? গ্রাফের ম্যাক্সিমাম পয়েন্টের ঢালটা হচ্ছে 0 হয়, তাহলে এটা 0 বসাইলাম। 0 বসাই দিলে আমরা স্মল এম বাই ক্যাপিটাল এম এর অনুপাতটা পেয়ে গেলাম হাফ। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু অ্যান্সারটা সঠিক আছে কিনা আমরা একটু চেক করি। তোমরা নিশ্চয়ই এটা জানো যে ম্যাক্সিমা বা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, ম্যাথে পড়ছো, ম্যাক্সিমা বের করার সময় একটা চেক করতে হয়। ম্যাক্সিমা পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয়। সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ হয়। তাহলে দেখি সেকেন্ড ডেরিভেটিভ নেগেটিভ আছে কিনা। একবার ডিফারেন্সিয়েট করলে তো এইটা পাওয়া যায় এম মাইনাস 2m। আমরা এই এম মাইনাস 2m কে আবার ডিফারেন্সিয়েট করি, এম মাইনাস 2m, এটাকে আবার ডিফারেন্সিয়েট করি। তাহলে দেখি তো কি আসে। ক্যাপিটাল এম এটা কনস্ট্যান্ট, তাই 0 আসবে। মাইনাস 2m কে ডিফারেন্সিয়েট করলে -2, হ্যাঁ ঠিকই তো আছে, নেগেটিভ আসছে। তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক ছিল, ম্যাক্সিমা বের করাটা ঠিক হয়েছিল। তো এটা আমরা ওই ম্যাথের মতো করে করলাম আর কি। আচ্ছা, আর এখানে আর্থ বলতে কিছু নাই। ফাহিম এখানে আর্থ থেকে নিয়ে আসলা? এখানে আমরা ক্যাপিটাল এম ভরের একটা বস্তুকে দুই টুকরা করে কাটছি। একটা যদি স্মল এম হয় তাহলে অন্যটা কতটুকু হবে? স্মল এম বাদ দাও, তাহলে বাকিটুকু হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। ওই একটা বস্তুকেই দুই টুকরা করে কাটছি। 10 কেজি না, এখন হচ্ছে এটা এম কেজি,
এই যে একটা বস্তু ছিল এম কেজি, ক্যাপিটাল এম, সেটাকে আমরা হচ্ছে 2 টুকরা করে কাটছি। এক টুকরা এখানে রাখছি স্মল এম, আরেক টুকরা, তাহলে বাকিটুকু কতটুকু, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। আর্থ কোত্থেকে আসলে এখানে? আর্থের কথা তো আমি বলিই নেই। এদের মধ্যে আকর্ষণ হচ্ছে। তাহলে এদের মধ্যে আকর্ষণ হওয়ার বেলায় এদের ভরের গুণফলের সমানুপাতিক হচ্ছে আকর্ষণ শক্তি। আচ্ছা, রাহি কালাম বলছো যে বুঝি নাই লাস্টের দিকে বলে গান গাওয়া শুরু করছো। সো লাস্টের দিকে যেটা করছি সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভটা নেগেটিভ হইতে হয়, ওইটুকু বাদ দাও, কোনো সমস্যা নেই। তোমার অ্যান্সার কিন্তু আগেই বের হয়ে গেছে। ম্যাক্সিমাম মানে একটা গ্রাফের ম্যাক্সিমাম পয়েন্ট, পিক। তো ওই পিক পয়েন্টটা আসলে ঠিক আছে কিনা এটা বোঝার জন্য যেটা করতে হয়, যেই ডেরিভেটিভটা আসছে একবার ডিফারেন্সিয়েট করে তাকে হচ্ছে আবার ডিফারেন্সিয়েট করে দেখতে হয় যে নেগেটিভ আসে কিনা। যদি নেগেটিভ আসে তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট ছিল, আর যদি নেগেটিভ না এসে পজিটিভ আসে তাহলে ওটা হচ্ছে মিনিমাম পয়েন্ট ছিল। তো এইভাবে হিসাবটা করতে হয়। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো এখন। অয়ন কিছু বলবা? হ্যাঁ, এই যে এটা তো আপনার আসলে অনেকজন প্রশ্ন জিজ্ঞেস করছে আমাকে যে ভাই হ্যাঁ, এটা আরেকবার রিভিউ করেন প্লিজ। তো আশা করি তোমরা রিভিউ পাইছো। আর তারপরে যদি না হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে পরে আবার ভিডিওটা দেখে নেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে যা যা বলছি সব এর মধ্যে ইনক্লুড হয়ে গেছে। তো একবার হচ্ছে ব্রিফ দিতে বলছো শামস, তা আমি আবার একটু ব্রিফ দেই। শাকিল জিজ্ঞেস করছো সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হইলে কি হয়। সেকেন্ড ডেরিভেটিভ পজিটিভ হওয়া মানে আমরা যে পয়েন্টটা বের করছি এটা ম্যাক্সিমাম পয়েন্ট না, মিনিমাম পয়েন্ট। তো আমরা হচ্ছে একটা এম ভরের বস্তুকে 2 টুকরা করে কাটছি। এক টুকরায় আছে হচ্ছে স্মল এম, আরেক টুকরায় তাহলে বাকিটুকু এম মাইনাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এইটুকু। তাহলে এবার এদের মধ্যে আকর্ষণ কত হবে, ওই যে দেখো সাইডে লিখে রাখছি, ভরের গুণফল ডিভাইডেড বাই ডি স্কোয়ার ইন্টু জি। এটা তো নিউটনের মহাকর্ষীয় ফর্মুলা। সো এটা কনস্ট্যান্ট, তাহলে উপরেরটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এটার সর্বোচ্চ বিন্দু কোথায় সেটা পাইতে হবে, সর্বোচ্চ মান কোথায়। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, স্মল এম এর সাপেক্ষে। ডিফারেন্সিয়েট করলে এইটা আসে। তো ম্যাক্সিমাম পয়েন্টে ঢালটা শূন্য, তাহলে এই জন্য আমরা এটা ইকুয়াল 0 লিখবো, এখান থেকে অনুপাতটা পেয়ে যাব। ব্যাস, আর কথা নাই এটা নিয়ে। তাহলে এটা যথেষ্টবার ব্যাখ্যা করা হয়েছে। এবার দেখো, আচ্ছা অতনু যেটা বলছো এটা প্রমাণ করলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সমান 2 কেজি ভরের দুইটা বস্তু, এটা একটু ভালো করে খেয়াল করো, এটা খুব সুন্দর একটা অঙ্ক। সমান সমান 2 কেজি ভরের দুইটা কণা, এরা এদের মধ্যাকর্ষণ বল দ্বারা একে অপরকে ঘিরে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতেছে। তো এরা আসলে কোন বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরে জানো? এদের দুইজনের যে কমন ভর কেন্দ্র আছে সেই কমন ভর কেন্দ্রটাকে কেন্দ্র করে এরা ঘুরতে থাকে। তাহলে আমাদেরকে বের করতে বলছে মহাকর্ষীয় ধ্রুবকের মান যদি হচ্ছে 10 হয়, তাহলে এদের মধ্যবর্তী এদের যে ঘূর্ণনের বেগ সেটা কত। তো ঘূর্ণনের বেগটা হচ্ছে আমাদেরকে এখানে বের করতে বলছে। তাহলে এই জিনিস কিন্তু মহাবিশ্বে কমন। আমরা জানি যে বাইনারি স্টার বা যুগল তারা ওরা কি করে, ওরা হচ্ছে একে অপরকে ঘিরে ঘুরপাক খায়। কিভাবে? এদের যে মাঝখানে কমন ভর কেন্দ্রটা থাকে সেটার চারপাশে ঘুরে। এবং এই ঘোরার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে যে যদি এই দুইটা বস্তুর ভর সমান হয় তাহলে তারা একটা বৃত্তের উপরে দুইজনেই ঘুরে। যদি দুইটা বস্তুর ভর সমান হয় তাহলে এরা বৃত্তের উপরে যে ঘুরে তারা কোথায় অবস্থান করে, তারা হচ্ছে এই ডায়ামিটার বা ব্যাসের দুই প্রান্তে অবস্থান করে। তাহলে এক প্রান্তে এই যে একটা বস্তু আছে, এটার ভর হচ্ছে এম, ব্যাসের অপর প্রান্তে আরেকটা বস্তু আছে, এটার ভর হচ্ছে এম, সেম ভর। তাহলে সেম ভর হইলে কেন্দ্র থেকে দুজনের দূরত্ব সেম সেম, আর আর। তাহলে এখন এরা ঘুরবে কিভাবে? এই যে মনে করে এই বস্তুটা হচ্ছে এই যে এরকম করে ঘুরে আসবে, আবার এই বস্তুটা কিভাবে ঘুরে আসবে, এটাও এই যে এরকম করে ঘুরে আসবে। তাহলে তারা সমান বেগে ঘুরতে থাকবে কারণ তাদের বেগ সমান সমান। তাহলে একটা যখন এদিকে যাচ্ছে স্পর্শকীয় বেগ বা ট্যানজেনশিয়াল স্পিড ভি, আর এটারও তাহলে হচ্ছে উল্টা দিকে ভি হবে, এই যে এরকম করে এটাও ভি হবে। তাহলে এখন আমরা চিন্তা করি যে কোনো একটা নিয়ে, তাইলেই হবে, দুইটার বেগ যেহেতু সমান একটার বেগ বের করতে পারলেই হবে। একটা বস্তু বৃত্তাকারে ঘুরতে গেলে কি লাগে বলতো? কেন্দ্রমুখী বল দরকার হয়। একটা বস্তু বৃত্তাকারে ঘুরতে গেলে কেন্দ্রমুখী বল দরকার হয়। আচ্ছা, আদিত্য বলছে যে ভাইয়া একটু টাইম দেন, সবকিছু নোট করতেছি, একদম সব তুলে ফেলতেছি। আদিত্য, তুমি প্রশ্নটা বুঝায় বেশি মনোযোগ দাও, কারণ এই খাতাটা তুমি পেয়ে যাবা, এটা বুঝাই একটু বেশি মনোযোগ দাও। আর আফরিন বলছে সংঘর্ষ হবে না।
পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে সংঘর্ষ হচ্ছে হচ্ছে না, এটা স্টেবল কক্ষপথ পেয়ে গেছে, স্থিতিশীল অবস্থা। তাহলে এখন দেখো বৃত্তাকারে ঘুরতে কেন্দ্রমুখী বল লাগে, সেই কেন্দ্রমুখী বলের মানটা অনেকে অলরেডি কমেন্টে লিখে দিছো, mv²/r। এইটুকু পরিমাণ কেন্দ্রমুখী বল প্রয়োজন। তো এই কেন্দ্রমুখী বলটা যে প্রয়োজন এটা পাবে কোথায় বলো তো? কেন্দ্রমুখী বলটা যে প্রয়োজন এটা কোথায় পাবে? মহাকর্ষ বল থেকে পাবে। তাহলে এই দুইজনের মধ্যে মহাকর্ষ বল কত এটা কে বলতে পারবা? দুইজনের মধ্যে মহাকর্ষ বল বের করতে হয় জি ইন্টু ভরের গুণফল ডিভাইডেড বাই হচ্ছে দূরত্ব স্কয়ার। তাহলে এটা একটু চট করে কমেন্ট বক্সে তোমরা লিখে দাও যে এই দুইজনের মধ্যে মহাকর্ষ বল কি লিখবো আমরা? জি ইন্টু কি লিখবো? জি ইন্টু লিখবো একটার ভর ইন্টু আরেকটার ভর ডিভাইডেড বাই হচ্ছে তোমার দুইটার দূরত্ব কত এই মুহূর্তে 2r, তাহলে 2r স্কয়ার। ব্যাস, এটাই অনেকে লিখে দিছো যে gm²/4r², gm²/4r², এটা লিখে দিছো। ভেরি গুড। তাহলে এখান থেকে যদি আমরা v বের করি, দেখো দুই পাশে কাটাকাটি গিয়ে v কে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমরা দুই পাশে কাটাকাটি গিয়ে v কে লিখতে পারি হচ্ছে √gm/4r, √gm/4r। তাহলে এটা করলে 5 মিটার পার সেকেন্ড আসে। এই ভ্যালুটা বসাও, ভ্যালুটা বসাইলে দেখবা 5 মিটার পার সেকেন্ড আসছে অ্যান্সার। ভেরি গুড, এটা অনেকে বের করে ফেলছো। তাহলে এটা খুব সুন্দর একটা অঙ্ক ছিল। তাহলে এরকম বাইনারি স্টার হচ্ছে মহাকাশে অজস্র আছে, অভাব নাই, বরং একা একা স্টারই হচ্ছে বরং বাইনারি স্টারের চেয়ে একটু রেয়ার। আমাদের সূর্য যে একা একটা স্টার, একটা সৌরজগৎ নিয়ে আছে, এরকমই বরং ধারণা করা হয় যে কম। তো এবার একটু দেখি এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 7.36 × 10⁻22 কেজি এটা হচ্ছে চাঁদের ভর, আর পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর দূরত্ব দেওয়া আছে। এটা তোমরা করবা। পৃথিবী আর চাঁদের মধ্যে যে আকর্ষণ সেটা হবে জি ইন্টু চাঁদের ভর। আমার সাথে সাথে ক্যালকুলেটরে বসাই করে ফেলো। 22 ইন্টু পৃথিবীর ভর, পৃথিবীর ভর কত 5.98 10⁻24 ডিভাইডেড বাই চাঁদ আর পৃথিবীর দূরত্ব, এটা প্রশ্নে দেওয়া আছে 3.85 10⁵ কিলোমিটার দেওয়া আছে, আমরা তো মিটারে নিব, তাহলে 8 লিখবো, এটাকে স্কয়ার। তাহলে ঝটপট এটা করে বলো যে এটা কত নিউটন আসে। এটা কয়েকজন করতে থাকো, আর কয়েকজন আমার সাথে সাথে পরেরটা করো, আগেরটা না করে, তাহলে তাড়াতাড়ি হবে। মুন আর সানের মধ্যে যে আকর্ষণ সেটা হবে, এখানে আমরা চাঁদের ভর আগেরটাই বসাবো 7.36 10⁻22, আর সূর্যেরটা কত আসবে? সূর্যের ভর এখানে দেওয়া আছে 1.99 10⁻30, আর সূর্যের সাথে দূরত্বও দেওয়া আছে 1.5 10⁸ কিলোমিটার, আমরা মিটারে নিব, তাহলে 11 দিব, 3 বাড়ায় নিব। ব্যাস, তাহলে এই দুইটা ফোর্স আমাদের জানা দরকার। তো আমি একটু চ্যাট বক্সে দেখি তোমরা কে কে দিছো। একটা হচ্ছে 1.98 10⁻20, 1.98 10⁻20 নিউটন। আর পরেরটা কত এটা একটু দেখো, পরেরটা দেখো, পরেরটা কত? পরেরটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং আসার কথা, সেকেন্ডটা। পরেরটা হচ্ছে 4 পয়েন্ট সামথিং আসার কথা। হ্যালো ভাইয়া। 4.34, হ্যাঁ। আচ্ছা, আমি বুঝতেছি না, একটু আমি একটা কথা বলি। সেটা হলো যে তোমরা এতদিন ধরে ক্লাস করতেছো, তারপরেও তোমরা জানো না যে কোথায় কোনটা লিখতে হয়। এই যে তোমরা অনেকে অ্যান্সার হলো কিউএনএ বক্সে লিখতেছো, কিউএনএ বক্সে অ্যান্সার লিখে কি লাভ? এটা তো রাতুল ভাইয়া দেখতেছেন, এটা তো তোমরা চ্যাট বক্সে লিখবা। তো আর কিউএনএ বক্সে কেউ এগুলো রাইট। লিখো না। আচ্ছা, তাহলে এদের লব্ধি বলটা কোন কোন মানে কতটুকু কাজ করবে লব্ধি বল? এরা তো 90 ডিগ্রিতে আছে প্রশ্নে বলছে। তাহলে √ আমরা লিখতে পারবো হচ্ছে f(m)² প্লাস f(ms²), তাহলে দুইটাকে স্কয়ার করে যোগ করে রুট করে দিব। কি করব? দুইটাকে স্কয়ার করে যোগ করে রুট করে দিব। তাহলে চলে আসতেছে কত আমরা দেখি 4.77, 4.77 ইন্টু 10⁻20 নিউটন। দিক বের করতে বলা নাই, করলে tan থিটা দিয়ে বের করতে পারতাম। তাহলে এটা মোটামুটি সহজ অঙ্ক ছিল, খালি ক্যালকুলেশনটা একটু বড়। মোটামুটি সহজ অঙ্ক ছিল, ক্যালকুলেশনটা খালি একটু বড়। তাই এই ধরনের বড় ক্যালকুলেশন দ্রুত করার জন্য অভ্যাস করতে হবে, কারণ শুধু হচ্ছে মানে ফর্মুলা দেখলেই হবে না, ফর্মুলা দিয়ে অঙ্কটা কিভাবে করে শেষ করতে হয় ক্যালকুলেশন সহ সেটা বুঝতে হবে। আচ্ছা, আমরা মহাকর্ষীয় প্রাবল্য নিয়ে একটু কথা বলবো। প্রাবল্যের ব্যাপারটা সবাই একটু খেয়াল করো। মহাকর্ষীয় প্রাবল্য, একটা বিন্দু ভর m, এইখান থেকে নির্দিষ্ট দূরত্বে আমরা 1 কেজি ভরের একটা বস্তু রাখলাম, তাহলে এটার উপরে যতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে সেটাকে বলে প্রাবল্য। তাহলে 1 কেজি ভরের উপরে ফোর্সটাকেই বলে প্রাবল্য। তাহলে প্রাবল্য এখানে কত আসতেছে? g m × 1/d²।
তাহলে প্রাবল্যের ফর্মুলা কি দাঁড়াচ্ছে? প্রাবল্যের ফর্মুলা দাঁড়াচ্ছে gm/d²। তাহলে এবার অন্যান্য কেসে প্রাবল্য কত কত হয় সেটা আমি একবারে ক্যালকুলেশনটাই বসাই দিচ্ছি, তার মানে হচ্ছে ফাইনাল যে রেজাল্টটা ফর্মুলাটাই বসাই দিচ্ছি, ভিতরের প্রতিপাদনটা আর আমরা করলাম না। সহজ অংশটার জন্য আমি খালি দেখাইলাম যে প্রতিপাদনটা এরকম, বাকি জটিল অংশগুলোর জন্য প্রতিপাদনটা এখন করলাম না ক্লাসের সময় নষ্ট করে। আমরা সরাসরি যে ভ্যালুগুলো ব্যবহার করতে পারবো পরীক্ষায় সেটা হচ্ছে তোমাদেরকে লিখে দিচ্ছি। যেমন আমরা যদি একটা গোলক নেই, বিন্দু ভরেরটা তো দেখলাম, আমরা মনে করো একটা নিরেট গোলক নিলাম, এটা হচ্ছে সলিড স্ফিয়ার। কেমন গোলক? এটা হচ্ছে সলিড বা নিরেট গোলক। এর ভর কত? এম। রেডিয়াস কত? আর। তাহলে কেন্দ্র থেকে আমরা হচ্ছে দূরে চলে গেলাম আর প্লাস এইচ দূরত্বে। তাহলে মহাকর্ষীয় বিভবের ফর্মুলা হবে gm/r+h²। আর আমরা যদি হচ্ছে এই পৃষ্ঠে থাকতাম, পৃষ্ঠে থাকা অবস্থায় বিভব যদি সরি প্রাবল্য যদি লিখতাম, তাহলে লিখতাম gm/শুধু r²। কিন্তু এটাই চেঞ্জ হয়ে যাবে যদি আমরা হচ্ছে ভিতরে যাই। ভিতরে হচ্ছে আমরা ধরো স্মল আর দূরত্বে গেলাম। এই স্মল আর দূরত্বে গেলে যেটা করতে হয়, স্মল আর কে ব্যাসার্ধ ধরে একটা গোলক কল্পনা করতে হয়, সেই গোলকের ভরটা নিতে হয়, বাইরের গোলকের ভরটা নিতে হয় না। এইভাবে পুরো ক্যালকুলেশনটা করে আমরা যেই ই এর ভ্যালুটা পাই, সেই ই এর ভ্যালুটাই আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি। তো এইভাবে ক্যালকুলেশন করে আমরা যে ই এর ভ্যালু পাবো সেটা আসবে হচ্ছে এরকম, gm, আমি এখানে লিখে দিচ্ছি gm স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব। তো এখানে তোমাদের এখন স্বভাবতই মানে প্রশ্ন আসবে, কিউব কেন, স্মল আর কোত্থেকে আসলো, এগুলা। স্মল আরটা হচ্ছে আর এর চেয়ে ছোট, কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটা ব্যাসার্ধের চেয়ে ছোট, তাহলে আমরা হচ্ছে জিনিসটার ভিতরে আছি। আর যেটা বলছি আমি, স্মল আর ব্যাসার্ধের ভিতরে যতটুকু ভর আছে ওইটাকে ক্যালকুলেট করতে হয়, বাইরেরটুকু বাদ দিতে হয়, সেটা করেই হচ্ছে এইভাবে আর কিউবটা আসছে। সো বাড়তি কোনো চিন্তা করতে হবে না, বাড়তি কোনো কথা বলতে হবে না, এটা ডিরেক্ট ফর্মুলা হিসেবে মহাকর্ষীয় প্রাবল্যের ফর্মুলা ইউজ করতে পারবা। তাহলে কোন বস্তুর উপরে আকর্ষণ বল, কোন বস্তুর উপরে আকর্ষণ বল, কোন বস্তুর উপর আকর্ষণ বল, সেটা আমরা কিভাবে হিসাব করি? আকর্ষণ ইকুয়ালস ই তো 1 কেজির জন্য বা একক ভরের জন্য, তাহলে ওই বস্তুর ভর যদি হয় এম, তাহলে এম দিয়ে গুণ করলে ওই বস্তুর সাথে আকর্ষণটা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমরা আলাদা করে একটু বলে নিলাম। এইবারে ফাঁপা গোলকে আসি। ফাঁপা ফাঁপা গোলকে যদি আমরা আসি, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে গোলকটাকে কপি করে নিতে পারি, এটাই হচ্ছে এখানে ফাঁপা। তাহলে এই ফাঁপা গোলকের ধরো ভর হচ্ছে আগের মতোই এম, কিন্তু ভিতরে কিছু নাই, পুরোটা ফাঁপা, জাস্ট একটা খোলস এটা। তাহলে এখানেও যদি আমরা হচ্ছে আর প্লাস এইচ দূরত্বে যাই এবং সেখানে যদি ই বের করতে হয়, ই ইকুয়ালস হবে gm/r+h²। সেম ফর্মুলা। যদি আমরা পৃষ্ঠে যাই, পৃষ্ঠে যে ই এর ভ্যালু সেটা আসবে হচ্ছে gm/r²। কিন্তু যদি আমরা এইবার আর এর চেয়ে ছোট দূরত্বে যাই, ভিতরে, ভিতরে চলে গেলেই, এতক্ষণ বাইরে ছিলাম ভালো ছিলাম, ভিতরে চলে গেলেই ই ইকুয়ালস হয়ে যাবে 0। কারণ ভিতরে চলে গেলে চারপাশ থেকে বস্তু কণাগুলো তোমাকে এমন ভাবে আকর্ষণ করে যাতে হচ্ছে সবগুলো আকর্ষণের লব্ধিটা হয়ে যায় 0। তাহলে ই ইকুয়ালস হয়ে যাবে এখানে 0। তাহলে ফাঁপা গোলকের বেলায় প্রাবল্যটা আমরা এইভাবে বলে দিলাম। তাহলে এখানে যে ফর্মুলা বললাম এগুলো কিসের ফর্মুলা? এগুলো হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্যের ফর্মুলা। প্রাবল্য কয় কেজির উপরে কাজ করে? 1 কেজির উপরে, মানে প্রাবল্য জিনিসটা 1 কেজির জন্য হিসাব করা। তাহলে এম দিয়ে গুণ করে দিলে এম ভরের বস্তুর উপরে আকর্ষণ বলটা পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে প্রাবল্য নিয়ে যে কথাবার্তাগুলা সেটা। তো এখন তোমরা এখানে কি কি বলছো একটু দেখি। আচ্ছা, তাশফিক বলছো যে ওয়াটার ড্রিপিং এর মোশন আন্ডার গ্র্যাভিটি টাইপটা করাই দিয়েন। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা করাই দিব। ই ক্রস এম না, এটা ক্রস গুণন না, জাস্ট ই ইনটু। আচ্ছা, দিশা বলছো যে স্থির তড়িতের মতো, এক্স্যাক্টলি স্থির তড়িতের মতোই। আচ্ছা, রাইন বলছো যে আর কিউবেটটা, আর কিউবেটটা হচ্ছে ফর্মুলা যা লিখে দিছি তাই, প্রুফ করি নাই, তাহলে ফর্মুলাটা আমরা খালি ইউজ করব। তো চলো এরপরে আসি। এরপর হচ্ছে মহাকর্ষীয় বিভব। বিভবটাও এরকম আমি অনেকগুলো ফর্মুলা লিখে দিব যেগুলো তোমরা পরীক্ষায় ডিরেক্ট ফর্মুলা হিসেবে ইউজ করতে পারবা। যেমন বিন্দু ভর, বিন্দু ভরের জন্য মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভবের সংজ্ঞাটা কি এটাকে একটু ভালো করে শুনো। মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে থেকে বা অসীম দূরত্ব থেকে
একক ভরের বস্তুকে সমবেগে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে এজেন্ট কর্তৃক কৃত কাজকে ওই বিন্দুতে মহাকর্ষীয় বিভব বলে। তাহলে এখন এই মহাকর্ষীয় বিভবের সংজ্ঞাটা শুনলা, তাহলে তোমরা আমাকে একটু বলো তো, আমরা যদি হাত দিয়ে ধরে একটা বস্তুকে সমবেগে নিচের দিকে নামাই তাহলে আমি কি পজিটিভ কাজ করি নাকি নেগেটিভ কাজ করি? আমরা হাতে ধরে একটা বস্তুকে সমবেগে নিচের দিকে নামাচ্ছি, তাহলে আমরা কি পজিটিভ কাজ করলাম নাকি নেগেটিভ কাজ করলাম? এটা আমাকে একটু বলো। এইটা কিন্তু হচ্ছে কাজ ক্ষমতা শক্তিতে খুব সুন্দর করে পড়ানো হয়েছে, তারপরে তোমরা অনেকে ভুল উত্তর দিচ্ছ। যারা অ্যান্সার দিচ্ছ নেগেটিভ তাদেরটা ঠিক আছে, যারা পজিটিভ অ্যান্সার দিচ্ছ একদম কমপ্লিটলি ভুল, একদম কমপ্লিটলি ভুল। কেন ভুল? আমি তো এটা তোমাদেরকে একেবারে যেরকম ছবি এঁকে দেখাইছিলাম যে আমাদের হাতের তালুতে যদি কোনো একটা কিছু থাকে, আমরা যদি হচ্ছে ওই হাতের তালুতে রাখা বস্তুটাকে সমবেগে নিচের দিকে নামাই, তখন আমাদেরকে কাজ করতে হয় হচ্ছে নেগেটিভ। কেন? মনে করো আমার হাতের উপরে হচ্ছে একটা বক্স আছে এরকম, এই বক্সটাকে ধরে আমরা হচ্ছে নিচের দিকে সমবেগে নামাচ্ছি, আমি নিচ থেকে ঠেলা দিয়ে ওকে ধরে রাখছি, তাহলে আমরা ঠেলা দিছি কোন দিকে? উপরের দিকে, নাহলে তো হচ্ছে টুপ করে পড়ে যেত, জি ত্বরণে ঠাস করে পড়ে নিচে ভেঙে চৌচির হয়ে যেত। ধরো তোমার মোবাইলটা তুমি হাতে ধরে নিচের দিকে নামাচ্ছ, তুমি কোন দিকে বল প্রয়োগ করছো? ডেফিনেটলি উপরের দিকে। বল প্রয়োগ না করলে তোমার মোবাইল মাটিতে পড়ে ভেঙে যেত। তাই হচ্ছে উপরের দিকে বল প্রয়োগ করছো কিন্তু নামাইতেছো নিচের দিকে, তাহলে নেগেটিভ কাজ। তাহলে এরকমই সমবেগে যদি কোনো বস্তুর কাছে আনতে চাও, নিচে নামানো মানে কি? পৃথিবীর কাছে আনা। সমবেগে কোনো বস্তুকে যদি তুমি পৃথিবীর কাছে আনতে চাও তোমাকে বল প্রয়োগ করতে হয় বিপরীত দিকে। মহাকর্ষীয় বিভবের বেলায়ও তাই। অসীম থেকে হচ্ছে পৃথিবীর কাছাকাছি বা এম ভরের কোনো বস্তুর কাছাকাছি আনতে গেলে কৃত কাজ নেগেটিভ হবে, এজেন্ট কর্তৃক কৃত কাজ নেগেটিভ হবে। আবারও বলে দিচ্ছি, আমি বলার পরেও অনেকে মানতে চাইতেছে না, আমি বলার পরেও ইস্তাহাদুল হক বলতেছে যে না নিচে নামাইলে হচ্ছে পজিটিভ না ভাইয়া, এরকম। সো নেগেটিভ হবে, এটা ভালো করে শুনে রাখো। পৃথিবী কর্তৃক বা গ্র্যাভিটি কর্তৃক কৃত কাজটা পজিটিভ হবে, কিন্তু আমার হাত কর্তৃক বা এজেন্ট কর্তৃক কৃত কাজটা নেগেটিভ হবে। তো অনেকে আবার জিজ্ঞেস করতেছে যে ত্বরণ দিলে কি হবে? ত্বরণের কেস এখানে আসি নাই আমরা। ত্বরণ দিলে হচ্ছে গতিশক্তিও চেঞ্জ হবে, স্থিতিশক্তিও চেঞ্জ হবে। আমরা শুধু স্থিতিশক্তি বা বিভব শক্তিটা ক্যালকুলেট করতে চাইতেছি, তাই ত্বরণের কেস বাদ। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করো, এবার একটু সবাই খেয়াল করো, আমরা এম ভরের বস্তু, ইস্তেহাদ ইটস ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই এম ভরের বস্তুটার থেকে নির্দিষ্ট দূরত্বে বিভবের মানটা কত সেটা ইন্টিগ্রেট করে অলরেডি বের করছি, সেই ভ্যালুটা আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে আর দূরত্বে বিভবের মানটাকে আমরা লিখতে পারবো ভি ইকুয়ালস মাইনাস জি এম বাই আর। এটা হচ্ছে সিম্পল একটা বিন্দু ভরের জন্য। এইবার আমরা সুষম যে সলিড গোলক তার জন্য বিভবটা বের করব। তাহলে এখানে আমরা এরকম কয়েকটা ফর্মুলা পাবো, সবাই একটু খেয়াল করো ফর্মুলাগুলো কি। এটা যদি কেন্দ্র হয় আমরা হচ্ছে এরকম দূরে গেলাম আর প্লাস এইচ দূরত্বে, তাহলে এখানে বিভবের মানটা হবে মাইনাস জি এম বাই আর প্লাস এইচ। আর যদি আমরা পৃষ্ঠে যাই, পৃষ্ঠ মানে কি? কেন্দ্র থেকে আর দূরত্বে, তাহলে ভি হবে মাইনাস জি এম বাই আর। তারপরে হচ্ছে আমরা যদি কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে যাই, যেখানে স্মল আর হচ্ছে লেস দেন আর, সেই ক্ষেত্রে ভি এর মানটা হবে, কি লিখে দিচ্ছি খেয়াল করো, এটা সরাসরি পরীক্ষায় ব্যবহার করতে পারবা, জি এম বাই টুয়াইস আর কিউব 3 ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। এটা জি এম বাই টুয়াইস আর কিউব 3 আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। সো এটা হচ্ছে আমাদের পটেনশিয়ালের ফর্মুলা। এটা কোথায় পটেনশিয়ালের ফর্মুলা? এটা হচ্ছে কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে। স্মল আর এর পরিচয় কি? স্মল আর এর পরিচয় হচ্ছে যে স্মল আরটা হচ্ছে ক্যাপিটাল আর এর চেয়ে ছোট, এটা হচ্ছে আর এর পরিচয়। তো এখানে আবারও বলে দিই, ওই যে কোনটুকু ভর নিতে হবে কোনটুকু ভর নিতে হবে না সেটা কনসিডার করেই হচ্ছে এই ফর্মুলাটা ডেভেলপ করা, কাজেই তোমাকে ওইটুকু আর আলাদা করে চিন্তা করতে হবে না। তাহলে এটা আমরা কিসের ফর্মুলা ডেভেলপ করতেছিলাম? বিভবের ফর্মুলা লিখতেছিলাম। তাহলে এইবার আমরা আসি হচ্ছে ফাঁপা গোলকের বেলায়। তাহলে ফাঁপা গোলকের বেলায় আমরা কি করব? আমরা জাস্ট এই গোলকটাকে কপি করে নিব, কিন্তু এইখানে যেমন বলছিলাম যে এই গোলকটা একটা সলিড গোলক, সলিড না বলে এখানে বলবো যে এই গোলকটা একটা ফাঁপা বা হলো গোলক। তাহলে এটার জন্য আমরা ভর ধরে নিলাম ক্যাপিটাল এম। তাহলে এখন যদি আমরা সেন্টার থেকে আর প্লাস এইচ ডিস্টেন্সে যাই, তাহলে এখানে বিভব লিখতে পারবো ভি ইকুয়ালস মাইনাস জি এম বাই আর প্লাস এইচ। আমরা যদি হচ্ছে আর দূরত্বে যাই অর্থাৎ পৃষ্ঠে, তাহলে এখানে বিভব লিখতে পারবো ভি ইকুয়ালস মাইনাস জি এম বাই আর। কিন্তু আমরা যদি এবার ভিতরে যাই স্মল আর দূরত্বে,
স্মল আর দূরত্বে গেলে এখানে লিখতে পারবো বিভব ইকুয়ালস মাইনাস জি এম বাই স্মল আর লিখবো না ক্যাপিটাল আর লিখবো, এটা অনেকে জানো, এখানে স্মল আর লিখবো নাকি ক্যাপিটাল আর লিখবো? আচ্ছা, ক্যাপিটাল আর, ভেরি গুড, এখানে আমাদের লিখতে হবে ক্যাপিটাল আর, তার মানে পৃষ্ঠের যে বিভব সেটাই, এটাও স্থির তড়িতের মতোই। তো এখানে পৃষ্ঠের বিভব যা ভিতরে বিভব তাই। কেন? ভিতরে তো তোমরা দেখছোই তড়িৎ প্রাবল্য শূন্য, তড়িৎ প্রাবল্য যেহেতু শূন্য হয় ওখানে কোনো বাড়তি কাজ করতে হয় না, যেহেতু বাড়তি কাজ করতে হয় না তাহলে কাজের পরিমাণ পৃষ্ঠে এসেই শেষ, কাজের পরিমাণটাই যেহেতু বিভব তাই ভিতরের বিভব আর পৃষ্ঠের বিভবটা এক্স্যাক্টলি সেম, তাহলে এখানে সেম বিভবটা পাওয়া যায়। তো এগুলা গেল সবই হচ্ছে বিভবের ফর্মুলা। এইবার আমরা অঙ্ক করা স্টার্ট করব। যেমন পৃথিবীকে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব গড় ঘনত্বের তৈরি ভাইয়া 6.4, হ্যাঁ বলো। ওই যে ম্যাথটায় যাওয়ার আগে আমি হলো যে একটু বলে দেই, অনেকেই জিজ্ঞেস করছে যে ফাঁপা গোলকে জিরো কেন, বা কোথায় আর কিউব হবে, এগুলা কেন হচ্ছে। তো আমরা কিন্তু এখানে এই কেন হচ্ছে বা সূত্রের প্রুফ গুলো নিয়ে কিন্তু আমরা এখানে কথা বলছি না। হ্যাঁ, হুম, অ্যাডমিশন কোচিং আমরা যেটা করি যে আমরা সূত্রগুলোকে তোমাদের সাথে পরিচয় করাই দেই, সূত্রগুলোর রূপ দেখাই এবং সেগুলোর ব্যবহার তোমাদেরকে শিখাই, ঠিক আছে? তো আমরা কিন্তু এক্সপেক্ট করি যে তোমরা এই এই সূত্রগুলো কিভাবে আসলো, কেন আসলো, এগুলো তোমরা একাডেমিক ইয়েতে তোমাদের জানা আছে। যদি জানা নাও থাকে তোমরা বইতে আবার দেখো, কিন্তু আমরা এখানে প্রমাণগুলো নিয়ে কথা বলছি না, আমরা এগুলোর ব্যবহার নিয়ে কথা বলছি। বইয়ে হচ্ছে প্রুফটা করা আছে, তো তোমাদের অনেকে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে যে এই ফর্মুলা কই থেকে আসলো। এই ফর্মুলা হচ্ছে বইয়ের থেকেই আসছে, বইয়ে এটা প্রমাণ করে দেওয়া আছে, তো আমরা এখানে প্রমাণের জন্য বাড়তি ঝামেলাটা নিলাম না আর কি। তো এই ফর্মুলা ইউজ করে আমরা এখন সরাসরি বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করব। তো আমরা হচ্ছে পরের প্রবলেমটাই যাই। তো আমাদের এখানে প্রবলেম ছিল হচ্ছে যে পৃথিবীকে একটা নির্দিষ্ট ভরের যে গোলক সেটা আমরা চিন্তা করতেছি এবং নির্দিষ্ট ঘনত্বের গোলক, তো এরকম গোলক চিন্তা করে আমরা এখন বলবো যে এর হচ্ছে পৃষ্ঠে বিভব নির্ণয় করতে। তাহলে পৃষ্ঠের বিভবের ফর্মুলা তো সবচেয়ে সহজ, এটা আমরা জানি। এটা যদি পৃষ্ঠ হয় পৃথিবীর, তাহলে পৃথিবীর পৃষ্ঠে বিভব হবে মাইনাস জি এম বাই আর। তাহলে এই যে পৃথিবীর পৃষ্ঠের বিভব ভি, পৃষ্ঠের বিভব এই যে ভি ইকুয়ালস মাইনাস জি এম বাই আর। তাহলে আমরা হচ্ছে জি এর জায়গায় জি বসাবো, কিন্তু এম এর জায়গায় কি বসাবো, এম তো নাই, তাহলে বসাবো 4/3 পাই আর কিউব, তার মানে পৃথিবীর আয়তন ইনটু ঘনত্ব ডিভাইডেড বাই আর। তাহলে ফাইনালি কি পাবো জানো? ফাইনালি পাবো হচ্ছে মাইনাস জি 4/3 পাই ক্যাপিটাল আর স্কয়ার রো, এটা পাবো। মাইনাস জি 4/3 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু রো, এটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যালু বসাইতে হবে এখন। তাহলে চলো আমরা এখন ভ্যালু বসাই ফেলি। তাহলে ভ্যালু বসাইলে সবগুলো ভ্যালু বসাইলে কত আসে এটা হচ্ছে তোমরা ক্যালকুলেট করে আমাকে একটু জানাও, এবং চিহ্ন সহ ক্যালকুলেট করতে হবে, এটা চিহ্ন সহ ক্যালকুলেট করতে হবে। এই যে বিভবের জন্য যে আমরা মাইনাস গুলা দিচ্ছি না, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুরই মাইনাস, দিক বুঝাইতেছে এরকম না, এটা তো স্কেলার, তো স্কেলারের ভ্যালুটাই আমরা হচ্ছে এটা দিয়ে বের করতেছি। তাহলে কত আসে এটা একটু বের করে বলো। আচ্ছা, অনেকে বের করে ফেলছে অলরেডি, মাইনাস 6.29 10 টু দি পাওয়ার 7 এটা আসছে, তাই না? মাইনাস 6.29 10 টু দি পাওয়ার 7। আচ্ছা, শাহজাহান মনে হয় অনেকক্ষণ পরে এসে জয়েন করছো, কারণ একেবারে শুরুতে আমরা 10 মিনিট নামাজের ব্রেক দিয়ে ফেলছি, তখনই আজান দিছিল, তো ওই আজানের সাথে সাথে দিয়ে ফেলছি। তো যাই হোক, তোমাদের এই অ্যান্সারটা হয়ে গেছে, এটা ঠিক। তাহলে পৃষ্ঠের বিভব বের করতে বলছে, সো আমরা পৃথিবীর পৃষ্ঠে সুন্দর করে বিভবের মানটা বের করে ফেললাম। তাহলে এখানে ধরে নেওয়া হয়েছে যে পৃথিবী সত্যি সত্যি একটা হচ্ছে সুষম ঘনত্বের গোলক, বাট বাস্তবে পৃথিবী না সুষম ঘনত্বের গোলক না। পৃথিবীর বাইরের দিকে ঘনত্ব কম, আর ভিতরের দিকে ঘনত্ব আসলে আস্তে আস্তে বেশি, কারণ ভিতরে মল্টেন মেটাল যেখানে থাকে, লাভা বা হচ্ছে পৃথিবীর যে কোর, ওইদিকে কিন্তু ঘনত্ব অনেক বেশি। সো ওইটা চিন্তা করতে গেলে হচ্ছে পৃথিবী সুষম ঘনত্বের গোলক না, বাইরের দিকে ঘনত্ব কম, ভিতরের দিকে ঘনত্ব বেশি। তো আমরা হচ্ছে এখন পরের প্রবলেমটাই যাই। পরের প্রবলেমটা হচ্ছে সুষম নিরেট গোলক, এটার হচ্ছে ভর দেওয়া আছে, এটা বুয়েটে আসছিল। তাহলে বিভবের একক লিখতে বলছে, বিভবের একক লিখে দেই। বিভবের একক হচ্ছে জুল পার কেজি, জুল পার কেজি, এটা লিখে দিও। আচ্ছা, সুষম নিরেট গোলকের ভর হচ্ছে দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এটা বুয়েটে আসছিল, চমৎকার অঙ্ক। গোলকের কেন্দ্র থেকে 0.5 মিটার দূরে কোনো বিন্দুতে m1 ভরের কণার উপরে গোলক কর্তৃক প্রযুক্ত মহাকর্ষ বল কত, এটা বের করতে হবে। তো মহাকর্ষ বল তো আমরা জানি E ইন্টু এম, আর ওই বিন্দুতে গোলকের কারণে মহাকর্ষীয় বিভবের মান। তাহলে দুইটা ফর্মুলা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের একটা গোলক দরকার, আমরা এখান থেকে একটা গোলক ধার নিয়ে নিলাম। তাহলে এই যে এটা এখানে রাখলাম,
আর এটার ব্যাসার্ধ আমি বলে দিলাম ক্যাপিটাল আর ইকুয়ালস 1 মিটার। আর আমাদেরকে বলছে কেন্দ্র থেকে 1/2 মিটার দূরে যেতে, এই যে স্মল আর হচ্ছে 0.5 মিটার। আর বস্তুর ভর তো দেওয়াই আছে, এই যে বস্তুর ভর হচ্ছে m ইকুয়ালস 10⁴ কেজি, এটা দেওয়াই আছে। এখন 1 নম্বরে বলছে ওই আর দূরত্বে কোন একটা বস্তুর উপরে মহাকর্ষীয় বল হিসাব করতে। তো কোন একটা বস্তুর উপরে মহাকর্ষীয় বল F ইকুয়ালস E ইন্টু m। তো আমাদের এখানে ওই বস্তুর ভর বলছে m1, তাহলে আমরা এখানে m1 বসাই দিলাম। ই কত, ওই ভিতরে কেন্দ্রের দিকে বা গভীরে, গভীরে যদি ই বের করতে চাই ই এর ফর্মুলাটা ইউজ করতে পারি আমরা। ই এর ফর্মুলা ছিল g ইন্টু পুরা গ্রহের ভর, সলিড যে গ্রহটা পুরা গ্রহের ভর, ইন্টু কেন্দ্র থেকে যেই দূরত্বে বের করতে চাই ডিভাইডেড বাই সম্পূর্ণটার আর কিউব, ইন্টু বল বের করতে গেলে ওই যে m1 দিয়ে আমাদেরকে এখন গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তাহলে এই অ্যান্সারে ওই gmr বাই আর কিউব এটা যদি তোমরা বের করে ফেলো তাহলে দেখবা আসবে হচ্ছে 3.33 10⁻⁻7, 3.33 10⁻⁻7 m1, m1 এর তো মান দেয় নাই, সো এটা থেকে যাবে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে, তাহলে এটা কি দিয়ে করছি, প্রাবল্যের সূত্র দিয়ে, বল ইকুয়ালস প্রাবল্য ইনটু ভর, এটা একটু আগে আমরা দেখছি এই ফর্মুলাটা, সো এটা দিয়ে আমরা এখন করলাম। আচ্ছা, তাহলে 3.33 10⁻⁻7 ইনটু এত। এরপরে আমি হচ্ছে দ্বিতীয় অংশটাতে যাচ্ছি। বলছে যে ওই বিন্দুতে গোলকের কারণে মহাকর্ষীয় বিভবের মান কত। এটাও কোন বিভব, এটা হচ্ছে গ্রহের ভিতরে বিভব বা হচ্ছে বস্তুটার অভ্যন্তরে, তাহলে অভ্যন্তরে বিভবের ফর্মুলা বসাবো আমরা। তাহলে বিভবের ফর্মুলা ডিরেক্টলি মাইনাস জি এম ডিভাইডেড বাই 2 আর কিউব, এদিকে 3r² মাইনাস r², এরকম। তাহলে এটা যদি আমরা এখন বসাই তাহলে কি পাওয়া যায়, তাহলে এম জানি, জি জানি, ক্যাপিটাল আর স্মল আর সবই জানি, জাস্ট ভ্যালুগুলো বসাই দিব। ভ্যালুগুলো বসাই দিলে আসছে -9.17 10⁻⁻7 জুল পার কেজি। তাহলে বিভবটা আমরা পেয়ে গেলাম। তাহলে মাইনাসটা না দিলে কিন্তু তোমার উত্তরটা ভুল হবে। তো অনেকে জিজ্ঞেস করতেছে যে এরকম প্লাস মাইনাস যদি না দেই তাহলে হচ্ছে পার্শিয়াল মার্ক দিবে কিনা। হ্যাঁ, পার্শিয়াল মার্ক দিবে কিনা। আচ্ছা, ও এখানে বলতেছে যে ইউনিট দিতে হবে না। হ্যাঁ, এই যে এখানে তো হচ্ছে একক বলছে মনে হয়, তাই না? নাকি না, একক বলে নাই, মিটার টিটার তো দিছে। এই যে মিটার দিছে, এই যে কেজি দিছে, মিটার দিছে, মিটার দিছে, তাহলে তো বের করতে পারবা। আচ্ছা, যাই হোক, তো অনেকে জিজ্ঞেস করছো যে যদি হচ্ছে একক টেকক ঠিক মতো না লেখো তাইলে হচ্ছে তোমার নাম্বার কতটুকু কাটবে। রেজাল্ট ঠিক মতো বের করতে পারলে নাম্বার দিবে, তবে যদি একক না লেখো বা একক ভুল করো তাহলে হচ্ছে কিছু নাম্বার কাটবে, পুরোটা হয়তো কাটবে না, কারণ তুমি তো ঠিকঠাক মতো ফর্মুলা বসাই হচ্ছে লিখছো। সো ভুলে হয়তো একক দাও নাই বা কিছু একটা করছো, সো সেক্ষেত্রে হয়তো কিছু নাম্বার দিবে, কিছু নাম্বার কাটবে, পার্শিয়াল। আচ্ছা, পার্শিয়াল নাম্বার দেয় কিন্তু সেটার উপর হচ্ছে রিলাই করে না যে যা মনে চায় লিখে রাখবা আর তোমাকে পার্শিয়াল নাম্বার দিতে থাকবে। এখানে বিভব কিন্তু ভোল্ট না, ভোল্ট হচ্ছে তড়িৎ বিভব। এটা একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া ভোল্ট লিখলে প্রবলেম আছে কিনা। ডেফিনেটলি প্রবলেম আছে, ওইরকম লিখলে টিচার রেগে মেগে নাম্বার নাও দিতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে খাড়া উপরের দিকে একটা রকেটকে, এটা রকেট না লিখে আমরা একটা পাথর লিখবো, 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। তাহলে এই পাথরটি ফিরবার ঠিক পূর্ব মুহূর্তে কত উচ্চতায় উঠবে, তার মানে সর্বোচ্চ উচ্চতাটা জানতে চাইছে। তো 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে তো আর তুমি আমি ছুঁড়ে মারতে পারবো না। 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারতে হচ্ছে মানে সুপারম্যান টাইপের কাউকে লাগবে, অনেক শক্তিশালী, যে হচ্ছে 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে এটাকে ছুঁড়ে মারতে পারবে। অথবা একটা কাজ করতে পারো, কামানের ভিতরে ভরে ছুঁড়ে মারতে পারো, তাইলে হচ্ছে এটা 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে উড়ে যাবে। বাট সুপারম্যান হলে ভালো হয়, এক ঢিল দিয়ে হচ্ছে উড়াই দিবে। তো যাই হোক, তো ধরো হচ্ছে সুপারম্যান ছুঁড়ে মারছে, এখন পৃথিবীটা হচ্ছে এইটা, পৃথিবীটা হচ্ছে এইটা, সো পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, খুব ভালো করে খেয়াল করো, রেডিয়াস আর। এইখান থেকে আমরা পাথরটাকে ছুঁড়ে মারা শুরু করছি, মনে করি যে এরকম গ্রিন একটা পাথর ক্রিপ্টোনাইট, তাহলে এটাকে আমরা ছুঁড়ে মারছি, ছুঁড়ে মারছি কত বেগে, 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা যাইতে 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 ওর বেগ কমতে থাকবে, কমতে কমতে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন সে থেমে যাবে। এই সর্বোচ্চ উচ্চতা তার মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যতটুকু দূরে গেল এটা হচ্ছে এইচ, তারপর আবার ফেরত আসা শুরু করবে। এই হচ্ছে তাহলে সর্বোচ্চ উচ্চতা। এটা কি আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, u² বাই 2g? এই ফর্মুলা দিয়ে এইখানে এটা বের করতে পারবো না,
কারণ সুপারম্যান এটাকে যত বেগে ছুঁড়ে মারছে তাতে যত উপরে উঠবে জি এর ভ্যালু সিগনিফিকেন্টলি কমে যাবে। তাহলে জি এর ভ্যালু যদি সিগনিফিকেন্টলি কমে যায় তাহলে হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে এটা করতে পারবো না, তাহলে করতে হবে বিভব দিয়ে। তাহলে আমরা এইখানে ধরে নিচ্ছি যে এই ইনিশিয়াল পয়েন্ট যেখানে ছিল এখানে বিভব V1, ফাইনাল পয়েন্ট এখানে ধরে নিচ্ছি বিভব V2। তাহলে চলো তো আগে V1 V2 বের করে ফেলি। V1 কোথায়? পৃষ্ঠে, তাহলে মাইনাস GM/R। V2 কোথায়? R প্লাস H দূরত্বে, তাহলে V2 ইকুয়ালস মাইনাস GM/R প্লাস H। তাহলে বিভব পার্থক্য কত? বিভব শক্তি, বিভব শক্তির পরিবর্তন, বিভব শক্তির পরিবর্তন এটারও একটা ফর্মুলা আছে। বিভব শক্তির পরিবর্তন ইকুয়ালস বিভব পার্থক্য ইনটু ভর, যে বস্তুটাকে আমরা আনা নেওয়া করতেছি ওই বস্তুটার ভর। তাহলে আমাদের এখানে বিভব পার্থক্য বের করতে হবে বিভব শক্তির পরিবর্তন বের করতে চাইলে, যে মাটিতে থাকা অবস্থায় এটার বিভব শক্তি কত আর উচ্চতায় থাকা অবস্থায় বিভব শক্তি কত, সেই বিভব শক্তির পার্থক্যটা যেটা বিভব শক্তির পরিবর্তন সেটা হচ্ছে বিভব পার্থক্য ইনটু ভর। তাহলে বিভব পার্থক্য কত? V2 মাইনাস V1, এটা দেখি তো কত আসে। GM যদি আমরা কমন নেই V2 মাইনাস V1 তাহলে কি আসে জানো? তাহলে আসে হচ্ছে 1/R মাইনাস 1/R প্লাস H, এটা আসে, এটা হচ্ছে বিভব পার্থক্য। তাইলে এই যে বিভব শক্তির পরিবর্তনটা আমরা ঘটাইলাম এটা কার মাধ্যমে ঘটাইছি? ছুঁড়ে মেরে। ছুঁড়ে মারছি কত বেগে? ছুঁড়ে মারছি 5 কিলোমিটার পার সেকেন্ড বেগে। তাহলে বিভব পার্থক্য তো ওই যে ওইখানে আমাদের লেখাই আছে, GM 1/R মাইনাস 1/R প্লাস H। এই বিভব পার্থক্যকে আমরা আমাদের এই যে বস্তুটা পাথরটা ধরো M, সেই পাথরটার ভর দিয়ে গুণ করলাম, তাহলে পাইলাম তার বিভব শক্তির পরিবর্তন। এই বিভব শক্তির পরিবর্তনটা আমরা ঘটাইছি কার মাধ্যমে? ওকে ছুঁড়ে মেরে। ছুঁড়ে মারলে কি দেই তাকে? আমরা গতিশক্তি দেই। গতিশক্তির ফর্মুলা কত? হাফ mv স্কয়ার। 5 কিলোমিটার পার সেকেন্ড মানে 5000 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে কাহিনী। তাহলে এবার দেখো এম এম কেটে যায়, তাহলে এম আসলে প্রশ্নে না দেওয়া থাকলেও হবে। তাহলে আমরা সবকিছুর ভ্যালু জানি, এখানে শুধু এইচ জানি না। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এইচ এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে চলো আমরা এইচ এর ভ্যালুটা ক্যালকুলেটর বসায় বের করি, আর তোমরা যারা বের করছো তারা বলে দাও। 1.6 ইন্টু 10⁶ আসছে আমার, 1.6 ইন্টু 10⁶ মিটার এটা আসছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এটাকে যত উচ্চতায় উঠাইতে হবে বিভব শক্তির যে পরিবর্তনটা সেটা হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি শুরুতে দিয়ে দেওয়ার মাধ্যমে ঘটাইছি। আচ্ছা, আর তিন্নি বলছো যে ওই সূত্র দিয়ে করা যাবে না কেন? ওই যে h ইকুয়ালস ইউ স্কয়ার বাই 2g, কারণ ইউ স্কয়ার বাই 2g তে জিটা কনস্ট্যান্ট, আমাদের এখানে কনস্ট্যান্ট না। আর নাবিল বলছো যে ভাইয়া পৃথিবীর ভর দেওয়া নাই। নাবিল, পৃথিবীর ভর যদি দেওয়া না থাকে তাহলে কি করতে হবে জানো? পৃথিবীর যে ভরের মুখস্থ মানটা সেটা ইউজ করতে হবে। পৃথিবীর ভরের মুখস্থ মান m ইকুয়ালস কত? 6 ইন্টু 10⁻24। পৃথিবীর রেডিয়াসের মুখস্থ মান কত? 6.4 ইন্টু 10⁻6। সো এই মানগুলা তোমাকে হচ্ছে মুখস্থ রাখতে হবে, প্রশ্নে না দিলে এটা ইউজ করবা, দিয়ে দিলে যেটা দিছে ওইটা ইউজ করবা। তাহলে আমরা পরের প্রবলেমে যাব এখন। পরের প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম এবং খুবই ইনসাইটফুল একটা প্রবলেম। আর এই যে রত্নজিৎ আমাকে জিজ্ঞেস করছো মিনিমাম কত বেগের জন্য অভিকর্ষজ ত্বরণ সিগনিফিক্যান্টলি চেঞ্জ হবে, তার মানে আমি ইউ স্কয়ার বাই 2g ইউজ করতে পারবো না। এটা ধরা বাঁধা আসলে কিছু না, তবে তোমাকে বলতে পারি যে বেগ যদি 50-100 মিটার পার সেকেন্ড হয় তাহলে তুমি ওইটা ইউজ করতে পারবা। বাট বেগ যখনই হচ্ছে ওইটার বেশি হয়ে যাবে, কিলোমিটার, হাফ কিলোমিটার বা 1 কিলোমিটার পার সেকেন্ড এরকম হয়ে যাবে, তখন থেকে আর এগুলা ইউজ করলে কোনোভাবেই ভালো রেজাল্ট আসবে না। সো 50-100 মিটার পার সেকেন্ড পর্যন্ত তুমি ওইটা ইউজ করতে পারো, নট মোর দেন দ্যাট, এটা কইরো না। আচ্ছা, নিশান জিজ্ঞেস করছি যে এম কাটছি কিভাবে? দুই পাশে এম থাকলে কাটবো না? এই যে দুই পাশেই তো এম গুণ করা ছিল, তো এই জন্য কেটে দিছি। তুমি কি জিজ্ঞেস করছো কিভাবে কাটছি বলতে কি তলোয়ার বা কোনো কোনো কিছু দিয়ে কাটছে কিনা? তিনটা কণা, তিনটার ভর হচ্ছে 2 কেজি, 3 কেজি, 5 কেজি। এদেরকে এক এক করে আমরা একটা সমবাহু ত্রিভুজের 3 মাথায় এনে সাজাবো। এটা একটু খুব ভালো করে খেয়াল করো, এটা একটু খুব ভালো করে খেয়াল করো। সাকিব জিজ্ঞেস করছো যে রকেট ল্যান্ড করতে পারে কিনা, এটা কি এখনকার প্রশ্ন? রকেট তো ল্যান্ড করতে পারে, ইলন মাস্ক তো দেখাই দিছে তোমাদেরকে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো প্লিজ, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে একটু পরে এটা নিয়ে তোমরা খালি প্রশ্ন করবা, পরের অঙ্ক আবার ভুলে যাবা।
সেই জন্য এইটা যখন বলে দিচ্ছি এটা খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি। এই যে সমবাহু ত্রিভুজ, তার তিনটা শীর্ষ এ বি সি। এই তিনটা শীর্ষে অসীম দূরত্ব থেকে তিনটা ভর এনে পরপর রাখতে হবে। এ বিন্দুতে এনে রাখতে হবে হচ্ছে 2 কেজি। তাহলে এই বিন্দুতে আমরা 2 কেজি রাখলাম। কৃত কাজ ইকুয়ালস, আমরা কি জানলাম একটু আগে, বিভব ইন্টু যেই ভরটাকে নিয়ে আসি সেইটা। কৃত কাজ হচ্ছে বিভব ইন্টু ভর, বিভব শক্তি। আমরা সমবেগে নিয়ে আসছি, এই জন্য শুধু বিভব শক্তি ক্যালকুলেট করছি। সমবেগে নিয়ে আসছি, এই জন্য শুধু বিভব শক্তি ক্যালকুলেট করছি, গতিশক্তি ক্যালকুলেট করতে হয় নাই। তাহলে কৃত কাজ হচ্ছে বিভব ভি ইন্টু ভর এম। তাহলে আমাকে বলো, এ বিন্দুতে আমরা যে বস্তুটাকে নিয়ে আসলাম তার জন্য এই বিন্দুতে আগে থেকে কি কোনো বিভব ছিল? ছিল না, কারণ আশেপাশে কিচ্ছুটি ছিল না, সেই জন্য কোনো বিভব নাই। তাহলে এই জন্য বিভবটা শূন্য। আর এই বিন্দুতে যে ভরটাকে নিয়ে আসছি তার ভর হচ্ছে 2 কেজি। তাহলে গুণ করলে আমরা পাচ্ছি শূন্য কাজ। এইবার বি বিন্দুতে আসি। বি বিন্দুতে আগে থেকে কোনো বিভব আছে নাকি নাই? হ্যাঁ আছে, কারণ 2 কেজি কে এনে ফেলছি না। তাহলে এই 2 কেজি বি বিন্দুতে একটা বিভব তৈরি করে রাখবে। তাহলে এখন আমরা যেটা করব, অসীম থেকে সমবেগে এই বি বিন্দুতে আমরা হচ্ছে 3 কেজি ভরের একটা বস্তু আনবো, 3 কেজি ভরের একটা বস্তু আনবো। তাহলে কৃত কাজ কত হবে? ভি ইন্টু 3, এই বি বিন্দুর বিভব ইন্টু 3। তাহলে বি বিন্দুর বিভব কে তৈরি করছে? ওই 2 কেজি। 2 কেজির জন্য তাহলে বিভব কত? বিন্দু ভরের জন্য বিভব মাইনাস জি এম বাই আর। তাহলে মাইনাস জি এম কত? 2 কেজি। আর কত? 0.2। কাকে নিয়ে আসছি? 3 কেজি কে। ব্যাস, তাহলে এটা হচ্ছে 3 কেজির জন্য কৃত কাজ। তাহলে একই ভাবে আমরা যদি হচ্ছে সি বিন্দুর জন্য কৃত কাজ করতে চাই, সি বিন্দুতে কে বিভব সৃষ্টি করে রাখবে বলো? 2 কেজি, 3 কেজি নাকি দুইটাই? বোথ। তাহলে বোথের জন্য হিসাব করতে হবে। তার মাঝখানে নাফিসা জিজ্ঞেস করছো যে 2 কেজি কিভাবে বিভব তৈরি করবে। 2 কেজি বিভব তৈরি করবে না কেন সেটা আমাকে বলো। সে কি ভর না? ভর থাকলেই সে তার পাশে বিভব তৈরি করবে। তাহলে এই সি বিন্দুর জন্য আমার হচ্ছে আগের যে 2 কেজি আর 3 কেজি দুইটার জন্য হচ্ছে সি বিন্দুতে বিভবটা হিসাব করে লিখতে হবে। দুইটার জন্য হচ্ছে উভয়েরটা নিতে হবে। তাহলে বিভব তো হচ্ছে স্কেলার, তাহলে আমরা দুইটার জন্য আলাদা করে বের করে জাস্ট যোগ করে দিব, ব্যাস তাইলেই হবে। তাহলে বলো তো, সি বিন্দুতে 2 কেজি দ্বারা সৃষ্ট বিভব সেটা কত? এই দূরত্বগুলো হচ্ছে 0.2, এই দূরত্বগুলো হচ্ছে সবগুলাই 0.2। প্রশ্নে বলা আছে 20 সেন্টিমিটার, তো এটাই মিটারে নিলে 0.2 মিটার। তো সি বিন্দুতে এ বিন্দু বা 2 কেজি কতটুকু বিভব তৈরি করবে? মাইনাস জি ইন্টু 2 ডিভাইডেড বাই 0.2, মাইনাস জি এম বাই আর। এই সি বিন্দুতেই বি বিন্দু অর্থাৎ 3 কেজি কতটুকু বিভব তৈরি করবে? মাইনাস জি এম বাই আর। এম হচ্ছে 3 কেজি, 0.2 হচ্ছে দূরত্ব। তাহলে এই হচ্ছে মোট বিভব কার? সি বিন্দুর। কার দ্বারা সৃষ্ট? 2 কেজি আর 3 কেজি দ্বারা সৃষ্ট। আর সি বিন্দুতে কাকে নিয়ে আসছি আমরা অসীম থেকে? 5 কেজিকে, তাই 5 দিয়ে গুণ করলাম। তাহলে এই যে এখানে 5 কেজি নিয়ে আসছি। কোত্থেকে নিয়ে আসছি? এই 5 কেজিকে আমরা নিয়ে আসছি হচ্ছে অসীম থেকে। কিভাবে নিয়ে আসছি? সমবেগে নিয়ে আসছি। কোন পথ ধরে নিয়ে আসছি সেটা কি ইম্পর্টেন্ট? অ্যাবসলিউটলি নট, যে কোনো পথেই আনা যাবে। তাহলে টোটাল কৃত কাজ হবে ডাব্লিউ এ, ডাব্লিউ বি, ডাব্লিউ সি। এইবার তোমরা হচ্ছে যারা যারা একটু চালাক চতুর আছো বলে ফেলো, আমরা যদি উল্টায় দিতাম সিরিয়াল, প্রথমে হচ্ছে 5 কেজিকে, তারপরে হচ্ছে 3 কেজিকে, তারপরে হচ্ছে 2 কেজিকে আনতাম। তার মানে সি তে 5 কেজি আনছি, বি তে 3 কেজি আনছি, তারপরে এতে 2 কেজি আনছি। তাহলে কি কাজের পরিমাণ বেশি নাকি না? হ্যাঁ, তোমরা যারা যারা বুঝছো তারা বলে দিচ্ছ যে হ্যাঁ একই হইতো। আর ইমতিয়াজ বলছে যে ভাইয়া এখানে 60 ডিগ্রি কোণ হবে কিনা। 60 ডিগ্রি কোণ তো হবে, কিন্তু সেটার কোনো সিগনিফিকেন্স নাই, স্কেলার না, স্কেলার সরাসরি যোগ করা যায়। তাহলে সেম কাজ হবে, সেম কাজ হবে, সেম। আচ্ছা, উর্বানা জিজ্ঞেস করছো তিনটাকে যদি একই সময় অসীম থেকে আনা যায় তাহলে কি হবে? এক এক করে যদি না এনে একবারে আনো। আচ্ছা, উর্বানার প্রশ্নের উত্তরটা দেই। এইখানে এই তিনটাকে আমরা 0.2 মিটার দূরে দূরে যেভাবে ত্রিভুজাকৃতিতে সাজাইছি, এইভাবে সাজানো অবস্থায় যদি অসীম থেকে আমরা সমবেগে আনি
তাহলে কোনো কাজ হবে না। কিন্তু যদি তিনটাকে তিন দিক থেকে দূরে অসীম থেকে এখানে এনে এইভাবে ত্রিভুজ ফরমেশনে সাজাই, তাইলে এই পরিমাণ কাজ হবে। এই হচ্ছে কথা। জাতুল ভাই, তাহলে উর্বানার প্রশ্নটার উত্তর দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কি আরেকবার সংক্ষেপে একটু ইয়ে করে দিবেন, রিভিউ করে আচ্ছা, দিবেন? হ্যাঁ রিভিউ করে দিচ্ছি। দেখো, এটাই বলছিলাম মাথা ঠান্ডা করে দেখতে। তো মাথায় অনেকে হয়তো একটু হচ্ছে গরম করে ফেলছো। তো আমাদের তিনটা বস্তু আনতে হয়েছে। প্রথম বস্তুটা যখন আমি আনছি, এখানে আগে থেকে কোনো বিভব ছিল না, তাই তার জন্য কৃতকাজ বিভব ইন্টু ভর, শূন্য আসছে। দ্বিতীয় বিন্দু বি, সেখানে অলরেডি 2 কেজি একটা বিভব তৈরি করে রাখছিল। তুমি বলো তো ওই 2 কেজি কতটুকু বিভব তৈরি করবে? -gm/r। তাহলে -gm, এম এর জায়গায় 2 কেজি বসাইছি, আর আর এর জায়গায় দূরত্ব 0.2 বসাইছি, তাহলে হচ্ছে এটা পাওয়া গেছে। তাকে 3 কেজি দিয়ে গুণ করছি, যেটাকে বি তে নিয়ে আসছি। তাহলে বিভব ইন্টু ভর ওই বি বিন্দুর জন্য, তাহলে কৃতকাজ। একইভাবে বিভব ইন্টু ভর সি বিন্দুর জন্য। সি বিন্দুতে হচ্ছে বিভব কে তৈরি করে রাখবে? দুইটাই। 2 কেজি তৈরি করে রাখছে 2.2 মিটার দূরে এতটুকু, 3 কেজি তৈরি করে রাখছে 0.2 মিটার দূরে এতটুকু, দুইটাই নেগেটিভ, তাহলে যোগ করলে আরো নেগেটিভ হবে। ইন্টু 5, 5 হচ্ছে এখানে যে ভরটা নিয়ে আসছি। তাহলে আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে আর কথা নাই। আর নিব্রাস জিজ্ঞেস করছো যে সি বিন্দু এর ক্ষেত্রে এ ও বি উভয়ের জন্য লব্ধি নিয়ে করি নাই কেন? করি নাই তোমাকে কে বললো? করছি তো। এ আর বি, ওই এ বিন্দুতে 2 কেজি, সেটাই তো এই বিভবটা তৈরি করছে সি বিন্দুতে। বি বিন্দুতে 3 কেজি, এটাই তো সি বিন্দুতে এই বিভবটা তৈরি করছে। তাহলে তাদের তো লব্ধিই আমরা নিছি, এই যে স্কেলার যোগ করছি, কারণ বিভব তো স্কেলার, তাহলে জাস্ট যোগ করে দিছি। ওকে, এটা নিয়ে আর কথা নাই, এটা আমরা শেষ করে ফেললাম। নাবিল বলছো যে শুরুটাকে যে এত কষ্ট করে অসীম থেকে আনলাম, কোনো কাজ হইলো না। নাবিল, তোমাকে এত কষ্ট করে অসীম থেকে আনতে হবে না তো। যদি বিভব না থাকে, তাহলে হচ্ছে অসীম থেকে তুমি জাস্ট একটা বেগ তৈরি করে ওই এ বিন্দুর দিকে ওকে টোকা দিয়ে ছেড়ে দিবা, জাস্ট বেগ সৃষ্টি করে। তোমাকে আর হাত দিতে হবে না, এটা হচ্ছে সমবেগে এখানে চলে আসবে, কোনো কাজ করতে হবে না। তাহলে কষ্ট তুমি কই করলা? তুমি কি আসলে কষ্ট করে আনছো? বললা যে যে কষ্ট করে আনলাম তাতে কোনো কাজ হইলো না। তো ঠিক আছে, তো আমরা এর পরের প্রবলেমে যাই। তো আমরা দেখি এখন কয়টা বাজে। আমাদের হচ্ছে 6টা বাজে। তাহলে আমরা ছোট্ট একটা ব্রেক দিব এখন। আমরা এখন ছোট্ট একটা ব্রেক দিব, তারপর হচ্ছে বাকি অঙ্কগুলো আমরা ক্যালকুলেশন করব। তাহলে সবাই একটু খেয়াল করো, আমাদের ছোট্ট একটা ব্রেক চলবে এখন। ব্রেকের মধ্যে আমরা কোনো অঙ্ক করব না, আমরা ব্রেকের মধ্যে হচ্ছে কিছু কথাবার্তা বলবো। চোখ বন্ধ করে শুনতে পারো, তাহলে চোখ রেস্ট পাবে, মাইন্ড রেস্ট পাবে। আর পানি টানি খাইলে একটু খেয়ে আসতে পারো, পানি খাইলে হচ্ছে সুবিধা, তাহলে তোমার নতুন করে আবার কনসেন্ট্রেশন দিতে পারবা। তাহলে একটু খেয়াল করো, আমি হচ্ছে পরীক্ষা রিলেটেড কিছু কথাবার্তা বলি। এই ধরো বেশি না, বছর দুয়েক আগে, তখন হচ্ছে উদ্ভাসের আমাদের একজন স্টুডেন্ট ছিল, তো খুব ভালো স্টুডেন্ট। তো প্রিপারেশন ভালো, আমরা সবাই আশা করতেছিলাম যে ভর্তি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে, এবং এইচএসসির জিপিএ ভালো ছিল, তাহলে হচ্ছে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে পারবে। তো এইটুকু বলার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এইভাবে বলতেছি কেন, নিশ্চয়ই তাহলে কোনো দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, দুর্ঘটনাটা কি? খুবই সিলি একটা জিনিস। সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে গেছিল, এটা হচ্ছে প্রবলেম। তো মাত্রাতিরিক্ত নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে যাওয়ায়, এই ঘটনা বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রতি বছরই কারো না কারো বেলায় ঘটে। তোমরা যদি খোঁজ নাও, তোমাদের রিসেন্ট বড় ভাই বোন যারা পরীক্ষা দিছে তাদেরকে জিজ্ঞেস করো, প্রতি বছরই কোনো না কোনো এরকম একটা ইনসিডেন্ট ঘটে। কারণ ওই টাইমটাতে যে প্রেসারটা হ্যান্ডেল করতে হয়, সেটা অনেকে হয়তো হ্যান্ডেল করতে পারে না। সিমিলার কেস হচ্ছে ডিউর বেলায়, সিমিলার কেস হচ্ছে মেডিকেলের বেলায়। যেমন মেডিকেলের বেলায় কি হয়, 1 ঘন্টার একটা পরীক্ষা হয়, তো এর মধ্যে হচ্ছে ডিপেন্ড করে যে তুমি ডাক্তার হইতে পারবা কি পারবা না, এরকম। ঠিক যেমনি হচ্ছে বুয়েটের পরীক্ষা দিচ্ছ, তোমার যে 3 ঘন্টার পরীক্ষাটা হবে, ডিপেন্ড করবে যে তুমি এখানে চান্স পাবা কি পাবা না। সো এত কথা যখন মাথায় আসে, অনেকে হচ্ছে ভয়ঙ্কর প্রেসার্ড ফিল করে। সো এই প্রেসারটা অনেকে হ্যান্ডেল করতে পারে না। আর ওই প্রেশারটা হচ্ছে আগে থেকে আসলে বলে বোঝানো সম্ভব না, এটা যখন হয় তখন হবে। তো প্রেশার কাটানোর উপায় কি? উপায় হচ্ছে কনফিডেন্স বাড়ানো। তো কনফিডেন্স কিভাবে তুমি বাড়াবা? এটার কি কোনো হচ্ছে ওষুধ আছে যে খাইলাম কনফিডেন্স বেড়ে গেল? এটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস। এখন এটা বললেও আসলে হচ্ছে জিনিসটা পুরোপুরি বোঝা যায় না। তুমি বলবা এটা তো সবাই বলে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে তো প্র্যাকটিস করলে তো হবেই, কিন্তু আরো কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে যখন তুমি পরীক্ষাটা দিতে বসবা, তখন কিছু
ছোট ছোট ফ্যাক্টর আছে, আমি সেগুলোর দুই একটা নিয়ে হচ্ছে একটু কথাবার্তা বলবো, তোমরা চোখ বন্ধ করে শুনো। যেমন তার মধ্যে একটা হচ্ছে প্রশ্ন সিলেক্ট করা, এইটা। সো এটা নিয়ে তোমরা ব্যাপক অনেক কথাবার্তা শুনছো, অনেক কিছু হয়তো নিজেরাও বলতে পারবা। স্টিল এই জিনিসটা অনেকে ভুল করে প্রতি বছর এসে, তারপর হচ্ছে বলে যে এই ভুলটার কথা বলছিলেন, এই ভুলটাই করছি। সেটা হচ্ছে যার যেই সাবজেক্টের স্ট্রেংথ বেশি সে সেটা দিয়ে সবসময় শুরু করবা। যেই সিরিয়ালেই দেখ, তোমার পরিচিত যেটা সবচেয়ে, যেটা তুমি সবচেয়ে ভালো পারো সেটা দিয়ে শুরু করবা। কথার কথা, ধরো তুমি ম্যাথের কোন একটা টপিক বাদ দিছো, ত্রিকোণমিতির কোন একটা জটিল টপিক তুমি বাদ দিছো, প্রথমে সেখান থেকেই একটা প্রশ্ন আসলো, তুমি দেখলা কি ওই প্রশ্নটা তুমি পারো না, তাহলে কি হইলো? ফুটবল খেলতে নামছো, শুরুতেই খেয়ে গেছো একটা গোল, এখন তোমার কনফিডেন্সের কি অবস্থা হবে? এখন কি তুমি হচ্ছে আরো মানে সুন্দর মতো খেলে হচ্ছে একদম মাথা ঠান্ডা রেখে আরো গোল দিতে পারবা, নাকি গোলের পর গোল খাইতেই থাকবা? এটা এখন তোমার উপরে। তুমি যদি এখন চিন্তা করো যে না, এই প্রশ্নটা আমি ভুল করছি বা এটা পারি না, ঠিক আছে বাদ, এটা কিচ্ছু হয় নাই, এখন আমি হচ্ছে যেগুলো পারি সেগুলো আমি হচ্ছে সুন্দর মতো দিব। তাহলে যেই সাবজেক্ট পারো, যে সাবজেক্টে হচ্ছে তোমার সহজ করে করতে হচ্ছে তোমার সুবিধা, সেগুলো তুমি করে এসে পরে কঠিনগুলো ধরো, সেগুলো পরে ধরো কঠিনগুলা, সহজগুলো আগে করে ফেলো, বা যেগুলো তোমার কাছে দেখে মনে হয় সহজ, এটা হচ্ছে একটা। তাহলে কনফিডেন্স অনেক বাড়বে। আচ্ছা, নিব্রাস বলতেছে যে বার্সেলোনার মতো নাকি হবে অবস্থা, তো যাই হোক, তো ফাইট ব্যাক করতে হবে, এটা হচ্ছে মূল কথা। দ্বিতীয়টা হচ্ছে এটা একটা ট্র্যাপ, একটু খেয়াল করো। অনেক অনেক অঙ্ক দেখে মনে হয় যে আরে এটা তো পরিচিত অঙ্ক, বইয়ের অঙ্ক, একটু করে দেখি। করতে গিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখা যায় হুম মিলে নাই, একটু চেঞ্জ করে দিছে যার জন্য মিলতেছে না। তখন অনেকে মনে করে কি আচ্ছা এই অঙ্কটার পিছনে তো 2 মিনিট সময় নষ্ট করলাম, আরেকটু করি তাহলে হয়তো মিলে যাবে। এটাই হচ্ছে ভুল। এই যে আরেকটু করলে যে মিলে যাবে তুমি নিশ্চিত তো হইতে পারতেছো না। আরেকটু করলে এটা মিলতেও পারে, নাও মিলতে পারে। তুমি যদি আরো 2 মিনিটের পিছনে নষ্ট করো, 2 মিনিট নষ্ট হইলো, মিলা মিলা না মিলা হয়তো 50-50 চান্স। হোয়ারেস তুমি যদি অন্য অঙ্ক যেগুলো করো নাই, সেখানে হয়তো সহজ একটা দুটো অঙ্ক থাকতে পারে যেটা 1 মিনিটেই মিলে যাবে। এই জন্য যখনই কোনো অঙ্ক দেখবা যে একটুর জন্য মিলতেছে না বা ঝামেলা হচ্ছে, সাথে সাথে ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে পরের গুলায় চলে যাও। পরের গুলায় চলে গিয়ে সেগুলা দিয়ে এসে তারপরে যদি আবার টাইম পাও তাহলে এটা করতে থাকো। এটা করলে সুবিধাও আছে, ইন দ্য ব্যাক অফ ইউর মাইন্ড ক্যালকুলেশন চলতে থাকবে যে ওই অঙ্কটা কেমনে করা যায় বা কেমনে মিলানো যায়। অবচেতন মন হচ্ছে সবসময় কাজ করতে থাকে। যেমন মনে করো যে কোনো একটা নাম তুমি মনে করতেই পারতেছো না, কোনো একজন খেলোয়াড়ের নাম একদমই মনে করতে পারতেছো না, অনেক চেষ্টা করে মনে করতে পারলা না, পরে হয়তো রাত্রেবেলা ভাত খাইতে গিয়ে বা পানি খাইতে গিয়ে হঠাৎ করে হচ্ছে মনে পড়ে গেল আরে নাম তো এইটা। তুমি কি তখন খুঁজছো নামটা? খুঁজো নাই। তাহলে কে খুঁজে দিছে তোমাকে? অবচেতন মন ততক্ষণ নামটা খুঁজতেছিল, খুঁজে খুঁজে যখনই রেজাল্ট পাইছে, সার্চ রেজাল্ট পাওয়া মাত্র শো করছে তোমাকে যে এইটা। সো এই জন্য প্রশ্নগুলা দেখে যেগুলা সহজ সেগুলা করে ফেলবা, দেন ঘুরে এসে কঠিন প্রশ্নগুলা করবা। তো এগুলো হচ্ছে ছোটখাটো কিছু বুদ্ধি দিয়ে দিলাম আর কি। আচ্ছা, তাশফিক বলছো যে বুয়েটের রিসেন্ট কতগুলা সার্কিটের ম্যাথ দেখছো যেগুলো হচ্ছে একটু হাই স্ট্যান্ডার্ডের, যেগুলো সরাসরি বইতে নাই, তো বইয়ের বাইরের কনসেপ্ট বুঝতে হয় কিনা? ফ্র্যাঙ্কলি বললে বইয়ের বাইরের কনসেপ্ট বুঝতে হয় যে তা না। তোমাদের বইয়ের কনসেপ্ট থেকেই এমন এমন প্রশ্ন আছে যেগুলো দিলে পরীক্ষার হলের ভিতরে 3 মিনিট দূরের কথা, আধা ঘন্টায় হচ্ছে একটা অঙ্ক করে শেষ করতে পারবা না। ছোট্ট অঙ্ক, বাট খুবই হাইলি কনসেপচুয়াল। সো বইয়ের বাইরের অনেক কিছু করতে হবে তা না, বইয়ের কনসেপ্ট যেটা আছে ওইটাই খুব ভালো করে বুঝে ওইটার প্রয়োগটা বুঝতে হবে, তাইলে তুমি করতে পারবা। আচ্ছা, তাহলে এটা গেল একটা। নিব্রাস বলছে যে নার্ভাসনেস কাটানোর জন্য চুইংগাম চিবানো কাজ করে। হ্যাঁ, এটা অনেকের জন্য কাজ করে, আবার স্যালাইন ট্যালাইন খাওয়া এটাও কাজ করে। ওকে, তাহলে আমরা হচ্ছে একটু কথাবার্তা বললাম মানে পড়ার টপিকের বাইরে গিয়ে, চলো আমরা আবার পড়ায় ফিরে আসছি। লম্বা করে 2টা দম নাও, দেখবে এখন আবার সুন্দর করে মনোযোগ দিতে পারবা। আর যারা এতক্ষণ চোখ বন্ধ করে কথা শুনতেছিলা, তাহলে দেখবে যে এখন ভাল লাগতেছে, এখন সুন্দর করে আবার মনোযোগ দিতে পারতেছো। ভূপৃষ্ঠে জি এর মান, জি ইকুয়ালস হচ্ছে জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার। উচ্চতায় জি এর মান যেটা, সেটাকে আমরা লিখি জি এম বাই আর প্লাস এইচ। এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, সেটা স্কোয়ার। অনেকে এইখানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মানটা এই ফর্মুলার কথা জিজ্ঞেস করে যে এটা দিয়ে লেখা যাবে কিনা, জি ইন্টু 1 + 2h বাই আর, এটা দিয়ে লেখা যাবে কিনা? এটা দিয়ে লেখা যায় কখন? যখন এইচ এর ভ্যালু হচ্ছে আর এর থেকে অনেক অনেক ছোট। নর্মালি এম্পাইরিক্যাল ফর্মুলা হিসেবে বলা হয় যে আর এইচ যদি আর এর চেয়ে <5% হয় তখন এটা ইউজ করা। তো সেটাও আমরা আসলে রেকমেন্ড করব না, যেটা আসলে ইউজ করার তেমন একটা দরকার নাই। আমরা যে ফর্মুলাটা আছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার সেটা ইউজ করব।
আর ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, গভীরতায় যে জি এর মানটা সেটা কি? গভীরতায় জি এর মানটা হচ্ছে জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। এটা এটা সমস্যা নেই, এটা ঠিক আছে। তাহলে প্রথমটা ভূপৃষ্ঠে হচ্ছে জিএম বাই আর স্কয়ার, এটা যদি গ্রাফে প্লট করি তাহলে যে আর দূরত্বে এটার ভ্যালু হচ্ছে যে একটা পয়েন্ট পাবো, কারণ এটা একটা নির্দিষ্ট মান, কনস্ট্যান্ট। তাহলে এটা একটা পয়েন্ট পাইলাম। যেমন পৃথিবীর বেলায় এই পয়েন্টটার ভ্যালু কত? এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে পৃথিবীর বেলায় 9.8। তারপরে মনে করো গভীরতার ফর্মুলায় যাই। গভীরতার ফর্মুলায় গেলে দেখবো কেন্দ্রে শূন্য আসে, আর তারপরে যত আমরা সারফেসের দিকে আসতে থাকি এটা বাড়তে থাকে। তাহলে কেন্দ্রে শূন্য থেকে সারফেসের দিকে লিনিয়ারলি বাড়তে থাকলে বা সরল রৈখিক ভাবে বাড়তে থাকলে এটা একটা সরল রেখা হচ্ছে, এই যে এরকম। এরপরে উচ্চতারটায় আসি, উচ্চতার হচ্ছে আর এর পরে, তাহলে এটা তো আর প্লাস এইচ স্কোয়ারের ব্যস্তানুপাতিক হারে কমতে থাকে। তাহলে এই যে এইরকম করে ব্যস্তানুপাতিক হারে কমতে থাকবে। তো আমি এটা আগেই সমান্তরাল করে দিচ্ছি, আর একটু দূরে গিয়ে সমান্তরাল হবে, যে এরকম হবে। তাহলে সরল রৈখিক অংশটা হচ্ছে গভীরতার, মাথার পয়েন্টটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের, আর তারপরে বক্র অংশটা হচ্ছে উচ্চতার। তাহলে এইভাবে হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের পরিবর্তনের সাথে সাথে জি এর মান চেঞ্জ হয়। তাহলে এটা গেল একটা থিওরি। তো এটা বিষয়ে হচ্ছে আমরা দেখলাম এখন। আচ্ছা, রাতুল ভাইয়া, হ্যাঁ, এখানে যে মাইনাস হওয়ার কথা না, কোনটা জানি? 1 - 2h/r না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো মাইনাস, আমি কি ভুলে প্লাস দিয়ে ফেলছি তাই না? এখানে মাইনাস হবে ডেফিনেটলি। এটা যারা যারা ধরাই দিছো থ্যাঙ্কস, তোমাদের খুবই তীক্ষ্ণ চক্ষু। তাহলে জি প্রাইমটা হচ্ছে জি ইন্টু 1 - 2h/r। আচ্ছা, আর ফাহিম বলছে যে গভীরতায় ক্যাপিটাল জি থাকে না কেন? থাকে তো, এই যে আমরা স্মল জি যে লিখছি এটার ভিতরেই তো নিহিত জি এম বাই আর স্কোয়ার ইন্টু 1 - h/r। আচ্ছা, তাহলে ফাহিমের উত্তরটাও দিয়ে দিলাম। আমরা আরেকটা থিওরিতে যাই। পৃথিবীর আহ্নিক গতির দরুন যে জি এর মানটা চেঞ্জ হয়, জি প্রাইম ইকুয়ালস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এটা তো এটা হচ্ছে আহ্নিক গতির দরুন। তো এটুকু আমরা বুঝলাম। তাহলে এখন এইখানে কোনটা কি মিন করে? ওমেগা হচ্ছে এই যে পৃথিবী ঘুরতেছে নিজের অক্ষের চারপাশে, সেটা হচ্ছে ওমেগা। পৃথিবীর জন্য এই মুহূর্তে ওমেগা কত? এটাকে আমরা ধরো ওমেগা নট বললাম। পৃথিবীর জন্য ওমেগাটা হচ্ছে পৃথিবী ঘুরে 24 ঘন্টায় একবার, একবার ঘোরা মানে 2 পাই রেডিয়ান ঘোরা। তো 2 পাই/টি হচ্ছে ওমেগা। টি এর ভ্যালু পৃথিবীর জন্য কত 24 ঘন্টায়? 86,400 সেকেন্ড। আর এটা হচ্ছে ওমেগার ভ্যালু। তাহলে এটা তুমি চাইলে বের করতে পারবা 2 পাই/টি দিয়ে। তো সেটাই হচ্ছে এখানে লেখা যে জি প্রাইম ইকুয়ালস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ল্যামডা। তাহলে বিষুব রেখায় থাকলে ল্যামডাটা হচ্ছে 0, বিষুব রেখায় ল্যামডা ইকুয়াল 0 ডিগ্রি। মেরুতে গিয়ে এই যে মেরুতে গিয়ে ল্যামডা ইকুয়ালস 90 ডিগ্রি। আর এখন আমরা কোথায় আছি? যে এই পয়েন্টে আছি। তাহলে এই পয়েন্টে এখন অ্যাঙ্গেলটা কত? ল্যামডা আছে। তাহলে এখানে আমরা হচ্ছে ওজনটা একটু কম অনুভব করব। তাহলে বিষুবীয় অঞ্চলে যেহেতু ল্যামডা 0, তাহলে এটাকে লেখা যায় জি প্রাইম ইকুয়ালস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ওই কস স্কোয়ার ল্যামডা তখন 1 হয়ে যায়। তাহলে বিষুবীয় অঞ্চলের জন্য জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। মেরু অঞ্চলের জন্য, মেরু অঞ্চলের জন্য ল্যামডা তো 90, কজ 90 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ওই পার্টটুকু আর আসবেই না। তাহলে জি প্রাইম ইকুয়ালস জি। তার মানে মেরু অঞ্চলে এই ঘূর্ণনের প্রভাবটা নাই, মেরু অঞ্চলে এই ঘূর্ণনের প্রভাবটা নাই। আচ্ছা, তাহলে এটা হইলো। এরপরে আসি আমরা আমরা এখন এটা দিয়ে অঙ্ক করব। বলছে পৃথিবী থেকে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠে এর মানের 1/n অংশ হবে? তাহলে ভূপৃষ্ঠে মান কত? ভূপৃষ্ঠে মান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, এটার 1/n অংশ, তাহলে যে এন দিয়ে ভাগ দিয়ে দিলাম। এটাই বলছে কত উচ্চতায়। উচ্চতায় জি এর মানের ফর্মুলা তো জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার। এটা তো আমরা দুই পাশে কি করে ফেলবো? কাটাকাটি করব, জি এম জি এম, তারপরে রুট করে ফেলবো। তাহলে রুট করে ফেললে এরকম আসবে আর প্লাস এইচ ইকুয়ালস রুট ওভার এন ইন্টু আর। আরটাকে ওই পাশে নিয়ে যাই, এইচ ইকুয়ালস আসবে আর কমন নিলে রুট ওভার এন মাইনাস 1। তাহলে একটা ছোট্ট চমৎকার অঙ্ক ছিল যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মানটা ভূপৃষ্ঠের মানের 1/n অংশ হবে। তাহলে সেটা দেখা গেল রেডিয়াস ইন্টু রুট ওভার এন মাইনাস 1, এত উচ্চতায় গেলে এই ঘটনাটা ঘটে। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা হচ্ছে পৃষ্ঠের যে বিভব আর হচ্ছে উচ্চতার যে বিভব সেটা। আত্মা বলছো যে কারেন্ট চলে গেছিল,
হ্যাঁ, কারেন্টের ব্যাপারে সাবধান। মেইনলি তোমরা যদি হচ্ছে মোবাইল ডাটা দিয়ে ক্লাস করো বা মোবাইলে ক্লাস করো, তাইলে হচ্ছে মানে মোবাইল ফুল চার্জ থাকলে সুন্দর মতো পুরো ক্লাসটা শেষ করতে পারবা। আচ্ছা, নেক্সট প্রবলেমে আসি। এটা একটু খেয়াল করো, এটা পরিচিত প্রবলেম, কিন্তু তারপরেও কেন জানি মানে 1-2 বছর পরে পরেই এটা আসে। এটা হয় বোর্ডে আসে, নাহলে কোনো একটা অবজেক্টিভে, কোনো একটা হচ্ছে ভর্তি পরীক্ষায় আসে, কোন একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা হচ্ছে কয় ইউনিটে, এটা আসেই প্রতি বছর কোনো না কোনো ভাবে। তাহলে এটা খুব কমন একটা অঙ্ক। এইটা আর হচ্ছে 45 ডিগ্রিতে, এই দুইটা। তাহলে এটা আমরা আগে একটু করি, তারপরে 45 ডিগ্রিটা বুঝে ফেলবো। তাহলে দেখো, এটার উত্তর তোমাদের অলরেডি অনেকের মুখস্থ, এটা তোমরা জানো যে কত গুণ। আচ্ছা, তাহলে এইটা অনেকে বলতেছে যে আইপিএস দিয়ে ওয়াইফাই চালাও, গুড, ভেরি গুড। তাহলে পৃথিবীর ঘূর্ণন বেগ বর্তমানের কত গুণ হলে বিশ্বব্যাপী অঞ্চল থেকে একটি বস্তু শূন্যে উড়ে যাবার উপক্রম হবে? তাহলে এটা আমরা কিভাবে করব? আমাদের জি প্রাইম ইকুয়ালস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এটা ছিল অরিজিনাল ফর্মুলা। বিষুব রেখায় বা নিরক্ষরেখায় বললে ওই কস স্কোয়ার ল্যামডাটা আর থাকে না। তাহলে কি হয়ে যায়? তাহলে হয়ে যায় হচ্ছে জি প্রাইম ইকুয়ালস জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। এখন ওজনহীন অনুভব করতে হইলে বা শূন্যে উড়ে যাবার উপক্রম করতে হইলে জি প্রাইমটা 0 হইতে হবে। তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা কত আসবে? ওমেগার যে রিকোয়ার্ড ভ্যালু সেটা আসবে হচ্ছে রুট ওভার জি বাই আর, রুট ওভার জি বাই আর। তাহলে এটা যদি আমরা করি, তাহলে আমরা কি বের করতে পারবো? আমরা হচ্ছে ওমেগার রিকোয়ার্ড ভ্যালুটা বের করতে পারবো। তাহলে ওমেগা ইকুয়ালস কত আসলে, আমি একটু ক্যালকুলেটরে বসাই, তোমরাও বসাও। তোমরা বসাই আমাকে বলো ওমেগাটা কত আসছে। ওমেগা এখানে আসছে হচ্ছে 1.238 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.238 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এত রেডিয়ান পার সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। এইবার পৃথিবীর এখন ওমেগা কত? এখন ওমেগা হচ্ছে ওই যে ওমেগা নট টুয়াইস পাই ডিভাইডেড বাই টি। তাহলে এবার সত্যি সত্যি চলো এটা বের করেই ফেলি। 86,400। তাহলে কত আসে এটা ক্যালকুলেটরে বসাও। 7.27 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে আমরা কত গুণ বেগে ঘুরাইতেছি পৃথিবীকে বাড়তি, সেটা হচ্ছে চলো এখন বের করি। ওমেগা বাই ওমেগা নট, এটা ক্যালকুলেটরে বসাও, দেখবা 17 গুণ আসছে। তাহলে এটাই তোমাদের অ্যান্সার, যে 17 গুণ। আচ্ছা, নোমান তারপরে হচ্ছে মনন, তোমরা জিজ্ঞেস করছো যে জি প্রাইম 0 কেন? জি প্রাইম মানে এই মুহূর্তে আমরা যেটা অনুভব করতেছি সেইটা। তাহলে পৃথিবীকে যদি 17 গুণ বেগে ঘোরানো হয়, তাহলে জি প্রাইমের ভ্যালুটা 0 আসবে। আর 0 আসা মানে আমরা হচ্ছে শূন্যে উড়ে যাবার উপক্রম হবে। তার মানে ঘরের ভিতরে সবকিছু তখন ভাসতে থাকবে, শূন্যে ভাসতে থাকবে। আমরা যদি বিষুব রেখায় থাকি, তাহলে সব শূন্যে ভাসতে থাকবে এরকম করে। আচ্ছা, তো এটা হচ্ছে কথা। তো এখন পৃথিবীর ভেলোসিটি জানতে চাইছো বিশ্বদেব। পৃথিবীর ভেলোসিটি বলতে কি পৃথিবীর উপরে যে আমরা আছি আমাদের রৈখিক বেগ? তাইলে হচ্ছে তুমি যে ভি ইকুয়ালস ওমেগা আর দিয়ে করতে পারো, নাকি হচ্ছে পৃথিবীর স্পিড হচ্ছে সূর্যের চারদিকে জানতে চাচ্ছো? তাহলে হচ্ছে যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছে, কেপলারের ফর্মুলা ওইখান থেকে বের করা যাবে চাইলে। সো এরকম করে বের করা যাবে আর কি। আচ্ছা, ফাহিম বলতে চাইতেছো যে পৃথিবীর আবর্তন বন্ধ হলে বিষুবীয় এলাকায় জি কত হবে? ফাহিম, তুমি যে প্রশ্নগুলো করতেছো আমি কিন্তু সময় সময় দেখে উত্তর দিতেছি। এই একই জিনিস 5 বার লেখার কোনো মানে হয় না। নাকি তোমার কিবোর্ড নষ্ট হয়ে গেছে? তো পৃথিবীর আবর্তন বন্ধ হলে বিষুবীয় এলাকায় জি, সো সেটা আমি বলতেছি একটু পরে। দেখো, ওইরকম একটা অঙ্ক করব আমরা এখনই। আবর্তন বন্ধ হয়ে গেলে কি চেঞ্জ হয় সেটা আমরা এখনই দেখব। তাহলে দেখো, বলছে পৃথিবীর আবর্তন হঠাৎ বন্ধ হয়ে গেলে নিরক্ষরেখায় কোনো বস্তুর ওজন তার স্বাভাবিক ওজনের তুলনায় শতকরা কত অংশ বৃদ্ধি পাবে? ধরে নাও নিরক্ষরেখায় স্বাভাবিক জি হচ্ছে 9.8। তাহলে নিরক্ষরেখায় তো বলছি কস স্কয়ার ল্যামডাটা থাকে না। তাহলে জি প্রাইম ইকুয়ালস জি মাইনাস ওমেগা স্কয়ার আর, এটা বসাইলেই হবে। তাহলে এখন ফাহিমের প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিই। যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায়, তাহলে তো এই যে ওমেগা স্কয়ার আরটা নাই, তাহলে জি প্রাইম ইকুয়ালস জি, তার মানে স্বাভাবিক যা তাই। আর এই অঙ্কটা দেখো, বলছে এখন চলতেছে, আবর্তন হঠাৎ করে তুমি বন্ধ করে দিলা, তাহলে স্বাভাবিক ওজনের তুলনায় শতকরা কত অংশ বৃদ্ধি পাবে? তাহলে ধরে নাও নিরক্ষরেখায় স্বাভাবিক জি হচ্ছে এত। তাহলে এটার মানেটা কি?
মানে হচ্ছে ঘূর্ণন থাকলে এই ওমেগা স্কয়ার আর টার্মটুকু আছে, ঘূর্ণন থেমে গেলে এই টার্মটুকু নাই। তাহলে এই টার্মটুকুই তো হচ্ছে ঘূর্ণন থাকা আর না থাকার মধ্যে পার্থক্য। এই টার্মটুকুই হচ্ছে ঘূর্ণন থাকা আর না থাকার মধ্যে পার্থক্য বা পরিবর্তন। স্বাভাবিকটা কোনটা ছিল? এটা ছিল স্বাভাবিকটা, স্বাভাবিক। তাহলে তোমাকে একটা প্রশ্ন করি, তোমার হাতে হচ্ছে 10 টাকা আছে, তুমি এক জায়গায় যাবা, বাসে করে যাইতে 2 টাকা লাগে আর পায়ে হেঁটে যাইতে টাকা লাগে না। তাহলে বাসে উঠা না উঠার মধ্যে পার্থক্য কয় টাকা? 2 টাকা। তোমার অরিজিনাল টাকার পরিমাণ কত? 10 টাকা। তাহলে কত পার্সেন্ট টাকা সেভ হইলো? 2/10 × 100%। তাহলে এখানে ঘোরা আর না ঘোরার মধ্যে পার্থক্য হচ্ছে ওমেগা স্কয়ার আর। অরিজিনালটা কত? জি। তাহলে কত পার্সেন্ট পার্থক্য হইলো বা কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো না ঘোরার কারণে? তাহলে ওমেগা স্কয়ার আর ডিভাইডেড বাই জি ইন্টু 100%। তাহলে এটা করলেই হয়ে যাবে। তাহলে এটা যারা যারা হিসাব করতে পারতেছো তারা হিসাব করে চ্যাট বক্সে লিখে দাও। আমি একটু লিখে দেই, 0.345% এটা আসে। তো এরপরে আসি আমরা, আচ্ছা এরপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি হঠাৎ থেমে গেলে সব চটকে যাবে কিনা জিজ্ঞেস করছো। ইফতেখার জিজ্ঞেস করছে যে হঠাৎ থেমে গেলে সব চটকে যাবে কিনা। হ্যাঁ যাবে তো, এটা তো ঠিক আছে। আমরা তো হচ্ছে খালি জি এর কথা বলতেছি, কিন্তু রৈখিক বেগ যেটা ভি, আমরা যে পৃথিবীর সাথে সাথে ভি ইকুয়ালস ওমেগা আর এই বেগে যে ঘুরতেছি, পৃথিবী হঠাৎ থেমে গেলে আমরা তো হুমড়ি খেয়ে সামনের দিকে পড়বো, এবং সেটা সেই বেগটা খুব একটা কম না, সেই বেগটা মোটামুটি ভালোই বেগ। তো আমরা তো হচ্ছে 7.27 × 10⁻⁻5 বের করছিলাম ওমেগা। পৃথিবীর রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার। তো সেটা বসাইলে ওই বেগটা কিন্তু আসে হচ্ছে প্রায় 450 মতো, 450 মিটার/সেকেন্ড। সো ওই বেগে আমরা হচ্ছে হুমড়ি খেয়ে পড়বো হচ্ছে সামনে। তোমার কথা ঠিক আছে, এটা আমাদের জন্য সার্ভাইভেবল হবে কি না এটা চিন্তার বিষয়। আচ্ছা, তো সনি বলতেছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো পৃথিবী ধ্বংস হয়ে যাইতেও পারে, তবে পৃথিবী মানে সবকিছু তো আর ধ্বংস হবে না, কিছু না কিছু তো থাকবেই। ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপণের ক্ষেত্রে আমরা হচ্ছে মুক্তিবেগ এটা বের করতে চাই। তো মুক্তিবেগ যেটা ভিই, এটা আমরা বের করতে চাই। এর একটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, √2gm/r। এটা হচ্ছে মুক্তিবেগের ফর্মুলা। এটাকেই আবার ঘুরায় লেখা যায় √2gr, এটা। সো অনেকে এটা দেখে না কনফিউজড হয়ে যাও যে মুক্তিবেগ কি তাহলে রুট 1/√r এর সমান্তরাল, নাকি হচ্ছে √r এর হচ্ছে প্রপোর্শনাল। তো এইটা, তো যারা প্রথম ইকুয়েশনটা দেখতেছো তাদের জন্য বলি, প্রথম ইকুয়েশনটাতে হচ্ছে জি আর এম কনস্ট্যান্ট রাখলে ভিই হচ্ছে 1/√r এর সমানুপাতিক। দ্বিতীয় ইকুয়েশনটার দিকে তাকাও, যদি আমরা স্মল জি কনস্ট্যান্ট রাখতে পারি তাহলে হচ্ছে ভিই বা মুক্তিবেগ √r এর সমানুপাতিক। কিন্তু এই দুইটা তো আর একই সাথে কাজ করে না, দুইটা আলাদা সম্পর্ক। যেমন প্রথমটাতে এম কনস্ট্যান্ট রাখতে হয়, দ্বিতীয়টাতে তুমি আর বাড়াবা কিন্তু জি কনস্ট্যান্ট রাখতেছো, সেটা একমাত্র তখনই সম্ভব যখন তুমি হচ্ছে এম বাড়াবা। তাহলে তখন কিন্তু এম কনস্ট্যান্ট নাই, এম কিন্তু বাড়ছে। সো ওই অনুযায়ী আসলে জিনিসটা কাজ করে, সো গুলাই ফেলার কোনো রিজন নাই। আর ভূপৃষ্ঠের এইচ উচ্চতা থেকে যদি নিক্ষেপ করি তাহলে হচ্ছে ভিই কত হবে? তাহলে ভিই হবে √2gm/r+h। এটা হচ্ছে এসকেপ ভেলোসিটির ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা এসকেপ ভেলোসিটি বের করতে পারবো। আচ্ছা, নিব্রাস বলতেছে যে যেদিন এরকম হবে পৃথিবী থেমে যাবে সেদিন তো খেলা শেষ। তো কোন খেলার কথা বলতেছো আর কি? তো ভাই, কে কোন অবস্থায় আছে তার উপর ডিপেন্ড করবে। আর ও তোমরা পরীক্ষা নিয়ে কথা বলতেছো, পরীক্ষা নিয়ে এত চিন্তা করার কিছু নাই, পরীক্ষা যখন হওয়ার হবে। আমরা এখন মুক্তিবেগ নিয়ে চিন্তা করি। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের তুলনায় কত গুণ সেটা বলে দেওয়া, আর মঙ্গল গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ সেটা বলে দেওয়া। তো মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ থেকে একটি মহাশূন্য যানকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করলে আর হচ্ছে ফিরে আসবে না, মহাকর্ষ বলের বাইরে চলে যাবে। তো এটা মহাকর্ষ মানে মহাশূন্য যান হওয়া লাগবে না, একটা কামানের গোলাকে ওই বেগে মারলে সেটাও হচ্ছে আর ফিরে আসবে না। তো মনে করো এটা হচ্ছে মঙ্গল গ্রহের পৃষ্ঠে মুক্তিবেগ ভিই। আমরা সরাসরি ফর্মুলাটাই লিখি, 2gm/r। 2g m, m তো মঙ্গলেরটা দেওয়া নাই, পৃথিবীরটা আছে 5.975 10⁻24।
আর মঙ্গলেরটা বলছে এটার 0.11 গুণ, তাহলে 0.11 দিয়ে গুণ করে দিলাম। আর মঙ্গলেরটা দেওয়া নাই, পৃথিবীরটা দেওয়া আছে 6.371 10⁶, সেটা পৃথিবীর কত গুণ? 0.532 গুণ। এটা বসাইলে মঙ্গলের পৃষ্ঠে মুক্তিবেগ পেয়ে যাব আমরা। তাহলে মঙ্গলের পৃষ্ঠে মুক্তিবেগটা কত আসবে সেটা আমরা এই ভ্যালুটা চলো ক্যালকুলেটরে বসাই। বসাইলে চলে আসলো 5086.1 মিটার পার সেকেন্ড, এটা আসছে। তাহলে এটা হচ্ছে আমাদের এসকেপ ভেলোসিটি মঙ্গলের পৃষ্ঠে। তার মানে মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে যদি মঙ্গলবাসীরা কোনো একটা কিছুকে ছুঁড়ে মারে, তাহলে যদি মিনিমাম এত বেগে ছুঁড়ে মারতে পারে, তাহলে সেটা হচ্ছে মঙ্গল গ্রহ থেকে মানে হারায় যাবে, মহাশূন্য হারায় যাবে, আর কখনো ফেরত আসবে না। তো মনে করে এরা হচ্ছে মঙ্গলবাসী, এরা হচ্ছে এরকম করে ছুঁড়ে মারতেছে বিভিন্ন বস্তু, তো তখন হচ্ছে এটা হারায় যাবে, মুক্তিবেগ আমরা বের করে ফেলছি। নেক্সট যে প্রশ্নটা, এটা একটু দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আচ্ছা, একজন বলছো যে মহাকর্ষ থেকে ছিটকে পড়ে, তাহলে কি হবে? আমি এটা একটু বলি। মানে আমরা এই মুক্তিবেগের বেলায় ধরে নিচ্ছি যে মঙ্গল গ্রহ ছাড়া, মঙ্গল গ্রহ ছাড়া অন্য কোনো কিছুর প্রভাবের উপরে নাই। বাট এটা কি বাস্তব? না। মঙ্গল গ্রহ থেকে তুমি উৎক্ষেপণ করছো, তো কি হয়েছে? তোমার উপরে বৃহস্পতির আকর্ষণ কাজ করতেছে, পৃথিবীর আকর্ষণ কাজ করতেছে, সূর্যের আকর্ষণ কাজ করতেছে। সো ওগুলা কনসিডারেশনে আনতে হবে, আমরা এখানে আনি নাই, আমরা শুধুমাত্র মঙ্গলের জন্য বলছি, তাইলে মুক্তিবেগ যেটা পাইছি এইটা। তো বিশ্বদেব বলছে যে ভাই আমাকে মুক্তিবেগে ছেড়ে দেন, এক্সাম দিব না, এত চিন্তা ভাবনা করে লাভ নাই, বি কুল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এই ইন্টারেস্টিং অঙ্কটা করব, সবাই খেয়াল করো। আমরা যদি একটা কিছুকে মুক্তিবেগে ছুঁড়ে মারি, তাকে আমরা কি পরিমাণ গতিশক্তি দেই? আমরা একটা কিছুকে মুক্তিবেগে ছুঁড়ে মারলে তাকে আমরা গতিশক্তি দেই 12m ইন্টু মুক্তিবেগ স্কয়ার, এই পরিমাণ গতিশক্তি দিয়ে আমরা তাকে ছেড়ে দেই। এই গতিশক্তিতে সে কি করতে পারে? এই গতিশক্তিতে সে কোনো মতে অসীম পর্যন্ত যাইতে পারে, এই গতিশক্তিতে সে কোনো মতে অসীম পর্যন্ত যাইতে পারে। আচ্ছা, অসীম পর্যন্ত গিয়ে তার কি হয়? এই যে বললাম কোনো মতে অসীম পর্যন্ত যাইতে পারে, তার মানে হচ্ছে অসীমে গিয়ে তার বেগটা হচ্ছে শূন্য হয়ে যায়, অসীমে গিয়ে তার বেগটা হচ্ছে শূন্য হয়ে যায়। তাহলে আমরা যদি মুক্তিবেগের চেয়ে বেশি বেগে মারতাম, তাহলে অসীমে গিয়েও কিছু বেগ অবশিষ্ট থাকতো, সেই বেগে সে চলতে থাকতো সমবেগে। এইটা হচ্ছে সেই অঙ্কটা। তাহলে আমরা মুক্তিবেগে ছুঁড়ে না মারে মুক্তিবেগের চেয়ে 4 গুণ বেশি বেগে ছুঁড়ে মারছি, তাহলে 4VE, এই পুরোটাকে স্কয়ার করতে হবে, এত গতিশক্তি দিয়ে আমরা তাকে ছুঁড়ে মারছি। তাহলে এটা হচ্ছে ওই বস্তুটাকে প্রদত্ত শক্তি, এত শক্তি আমি ওকে দান করছি। তার মধ্যে খরচ হয়েছে কতটুকু? অসীম পর্যন্ত যাইতে, ওই পর্যন্ত যাইতে খরচ হয়েছে 12mVE², এতটুকু হচ্ছে ব্যয়িত শক্তি। তাহলে অবশিষ্ট থাকবে কতটুকু? বিয়োগ করো 15 ইন্টু 12mVE², এটা। তাহলে এইটুকু শক্তি হচ্ছে অবশিষ্ট থাকবে, এটুকু হচ্ছে অবশিষ্ট থাকবে। আচ্ছা, তাহলে এতটুকু যে অবশিষ্ট থাকলো, ওই অবস্থায় নিশ্চয়ই তার একটা বেগ আছে। তাহলে তার শেষ বেগ যেটা, অসীমে গিয়ে যেই বেগ, সেই বেগটা কত? তো সেই শেষ বেগটা আমরা ধরে নিলাম VF বা V ফাইনাল। তাহলে শেষ বেগ হচ্ছে VF যদি হয়, গতিশক্তি 12mVF²। এই গতিশক্তিটাই কি অবশিষ্ট গতিশক্তিটা না? হ্যাঁ। তাহলে এই গতিশক্তিটাই যদি অবশিষ্ট গতিশক্তিটা হয়, দুই পাশে 12m কাটাকাটি করে রুট করে দাও, তাহলে VF ইকুয়ালস তুমি পাবা √15VE, এইটা এত কিলোমিটার পার সেকেন্ড আসবে। কেমনে বের করলাম? VE হচ্ছে পৃথিবীর জন্য হচ্ছে 11.2, VE হচ্ছে পৃথিবীর জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা। আচ্ছা, ইন দ্য মিন টাইম, এই অঙ্কটা তো আমরা করলাম। মেহেদি হাসান ইমরান বলছো যে ভাই আপনি তো বলছিলেন যে টিচারদের লেকচার সবগুলো পাওয়া যাবে, এখনো তো করা হয় নাই। এই ফিচারগুলো হচ্ছে ডেভেলপমেন্ট চলতেছে, তোমরা হচ্ছে আগে আগে ওই যে রিটেন পরীক্ষার যেটা সেটা হয়তো পাবা, তারপরে হচ্ছে বাকিগুলো পাবা, একটু ধৈর্য ধরো, পেয়ে যাবে। আচ্ছা, যে কোনো অঙ্ক করলে কেউ না কেউ কমেন্ট করো যে ভাই আরেকবার, ভাই আরেকবার রিপিট করেন, আরেকবার বুঝান, আবার বুঝান। আচ্ছা, এটা আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে ক্লাসটা আসলে ডাবল ক্লাস হয়ে যাবে আর কি, আমরা ডাবল সংখ্যক অঙ্ক করতে পারতাম। তুমি যখন তাকে ছুঁড়ে মারছো মুক্তিবেগের 4 গুণ বেগে, তখন হচ্ছে তাকে তুমি এই পরিমাণ গতিশক্তি দিয়ে ছুঁড়ে মারছো। তার মধ্যে অসীমে যাইতে তার শুধুমাত্র এতটুকু শক্তি লাগে, মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যাইতে একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করা লাগে, সেটা হচ্ছে মুক্তিবেগে ছুঁড়ে মারলে যত গতিশক্তি, এতটুকু গতিশক্তি তার লাগে
মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যাইতে গেল। তাহলে এখন বাকিটুকু অবশিষ্ট থাকবে, তুমি বিয়োগ করো, বিয়োগ করলে এটা পাবা, তাহলে এতটুকু বাকি থাকলো। এই গতিশক্তি নিয়ে সে চলতে থাকবে। একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে কেউ যখন চলতে থাকে তখন তার যদি বেগ বের করতে বলে তাহলে বেগটা ধরে নিতে হয় ভি বা ভিএফ। তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস ওই গতিশক্তিটা বসাই দিতে হয়। তাহলে অবশিষ্ট গতিশক্তিটাই আমরা এখানে বসাই দিছি। তাহলে শেষ বেগ হচ্ছে আমরা ধরে নিছি ভিএফ, শেষ বেগটা ধরে নিছি ভিএফ। শেষ বেগ যদি ভিএফ হয় তাহলে গতিশক্তি হচ্ছে হাফ এম ভিএফ স্কোয়ার। তাহলে এখান থেকে দুই পাশে কাটাকাটি করে রুট করছি, 43.38 চলে আসছে। আশা করি এখন বুঝতে পারছো। আচ্ছা, মারিয়া সুলতান একটা সুন্দর প্রশ্ন করছো যে এখানে অসীম বলতে কি বোঝাচ্ছে। মারিয়া, অসীম বলতে আসলে নরমালি আমরা বুঝাই যে কোনো একটা কিছুর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে। এখন এইটার আসলে ফিজিক্যাল মিনিংটা কি? অসীম মানে তো হচ্ছে একটা কনসেপ্ট, নির্দিষ্ট কোনো দূরত্ব তো না। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে এটাই বা আমরা কেমনে বলবো? কারণ থিওরিটিক্যালি একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র অসীম পর্যন্ত, আবার সেই থিওরিটিক্যাল ভ্যালু অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এবার বলি বাস্তবে কি হয়। একটা বস্তু থেকে যখন তুমি দূরে চলে যেতে থাকো তখন খুব দ্রুত এক্সপোনেনশিয়াল হারে তার কি কমতে থাকে? আকর্ষণের প্রভাবটা কমতে থাকে। তার মানে আমি যদি এরকম একটা গ্রাফ আঁকি, তাহলে যে ব্যাপারটা এরকম না যে একটা গ্রহের কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত গেলে জি বাড়ে, তারপর পৃষ্ঠ থেকে দূরে চলে যেতে থাকলে এটা কমতে থাকে কমতে থাকে কমতে থাকে, যথেষ্ট দূরে চলে গেলে এই যে এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায়। তো এখন গ্রহের ভর যদি কম হয় তাহলে তাড়াতাড়ি এটা শূন্যের কাছাকাছি চলে আসবে। আর মনে করো গ্রহের ভর অনেক বেশি, ব্যাসার্ধও অনেক বেশি, তাহলে এটা এই যে গ্রহের ব্যাসার্ধ পর্যন্ত এটা বাড়লো জি এর মান, তারপর হচ্ছে অনেক দূরে গিয়ে হচ্ছে জি এর মান কমলো, অনেক দূরে গিয়ে হচ্ছে জি এর মানটা কমলো। তো সত্যি কথা বলতে কোন একটা গ্রহের জন্য বা কোন একটা জ্যোতিষ্কের জন্য যত দূরে গিয়ে আমরা এই মানটাকে শূন্যের কাছাকাছি কনসিডার করতে পারি যে যথেষ্ট ছোট হয়েছে, আর লাগবে না, শূন্যের কাছাকাছি চলে আসছে, ওইটাকেই আমরা বলি তার মহাকর্ষীয় ক্ষেত্রের বাউন্ডারি, ওইটাই তার জন্য অসীম। সো এইভাবে হচ্ছে তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, কৃত্রিম উপগ্রহে আসবো আমরা এখন। কৃত্রিম উপগ্রহের কাক্ষিক বেগ আর আবর্তন কাল, এটা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। এটা একটু ভালো করে খেয়াল করো। কৃত্রিম উপগ্রহের কাক্ষিক বেগ এবং আবর্তন কাল, এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। আর সমর্পিতা জিজ্ঞেস করছো যে মুক্তিবেগে অসীমে যাওয়ার পর কি ফিরে আসা যাবে? ওটা যদি রকেট হয় তাহলে ফিরে আসতে পারবে, এমনি এমনি পাথর টাথর হলে ফিরে আসতে পারবে না। আচ্ছা, বিশ্বদেব জানতে চাইছো যে বেশি বেশি পড়াশোনা করার সিক্রেট কি? খালি পড়বা, কোনো দিকে না তাকায় শুধু পড়তে থাকবা সুন্দর মতো, পড়তে পড়তে হচ্ছে অনেক আইডিয়া মাথায় চলে আসবে। কৃত্রিম উপগ্রহের কাক্ষিক বেগ, উপগ্রহটা হচ্ছে একটা জ্যোতিষ্ককে কেন্দ্র করে ঘুরতে থাকে। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ধরো পৃথিবী, এটাকে কেন্দ্র করে একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে। তাহলে কৃত্রিম উপগ্রহটা যে ঘুরতেছে আমরা ধরে নিচ্ছি একটা পারফেক্ট বৃত্তাকার পথে এটা ঘুরতেছে। তাহলে বৃত্তাকার পথে ঘোরার সময় পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্ব কত? এমনিতেই রেডিয়াস আর, আবার এই পৃষ্ঠ থেকে দূরত্ব এইচ, তাহলে আর প্লাস এইচ। এইখানে এম ভরের একটা বস্তু আছে, সেই এম ভরের বস্তুটা এই যে স্পর্শকীয় ভাবে ভি বেগে চলতেছে। এম ভরের বস্তুটা স্পর্শকীয় ভাবে ভি বেগে চলতেছে। তাহলে এই এম ভরের কৃত্রিম উপগ্রহ, এটার জন্য আমরা কাক্ষিক যে বেগ সেটা লিখতে পারবো রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, সেটা লিখতে পারবো আমরা। তাহলে এটা হচ্ছে ভি। তো এছাড়াও আবর্তনকালের যে ফর্মুলা টি, এটা কিভাবে বের করব? সে যেই রেডিয়াস ধরে ঘুরে আর প্লাস এইচ, তাতে পুরোটা ঘুরে আসতে হয় টুয়াইস প্লাস আর প্লাস এইচ হিসেবে, এই পরিমাণ দূরত্ব তাকে ঘুরে আসতে হয়। আর এটাকে আমরা ভাগ করব ভি দিয়ে, তাহলে ভি এর মানটা বসাই দেই, ভি এর মান তো উপরে আমাদের দেওয়াই আছে। তাহলে সুন্দর একটা ফর্মুলা আসবে, এটা আমাদের অহরহ কাজে লাগবে। টুয়াইস পাই আর প্লাস এইচ টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই রুট ওভার জি এম, এই ফর্মুলাটা পাওয়া যায় ভি এর মানটা বসাই দিলে। ব্যাস, তাহলে আমাদের ফর্মুলা রেডি। এখন আমরা হচ্ছে উপগ্রহের অঙ্ক টঙ্ক করতে পারবো। তবে ভি যেহেতু এখানে লিখে ফেলছি, আরেকটা জিনিস একটু লিখি। গতিশক্তি ই কে হাফ এম ভি স্কোয়ার, তাহলে রুটটা উঠায় দাও, জি এম বাই আর প্লাস এইচ। স্থিতিশক্তি ইপি, স্থিতিশক্তির ফর্মুলা কি? বিভব ইন্টু ভর। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরত্বে বিভব, এটা তো তোমরাই এখন বলতে পারবা, মাইনাস জি এম বাই আর প্লাস এইচ এটা হয়। তাকে কৃত্রিম উপগ্রহের ভর দিয়ে গুণ করলাম, তাহলে স্থিতিশক্তি পাইলাম। তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তি যোগ করলে কাক্ষিক শক্তি বা অরবিটাল এনার্জি বা কক্ষপথে মোট এনার্জি পাওয়া যায়। তাহলে যোগ করো এই দুইটা,
বসে বসে যোগ করো, যোগ করে দেখো -12 m gm বাই r প্লাস h আসছে, এটা আসছে, এটা আসছে। তার মানে গতিশক্তির যে নেগেটিভ ভ্যালু এটা হচ্ছে মোট শক্তি বা কাক্ষিক শক্তি, এটা আসছে। সো আমরা শক্তি, তারপর হচ্ছে টাইম পিরিয়ড, ভি, এগুলো সব লিখে ফেললাম। আচ্ছা, এর মাঝখানে সামিহার একটা প্রশ্নের উত্তর দিয়ে নি, তারপরে আমি আবার অঙ্কে ফিরে যাব। সামিহা বলছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ভালো করে নিলে ভার্সিটি প্রিপারেশন এর মধ্যে কভার আপ হয়ে যাবে কিনা। অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, কভার আপ হয়ে যাবে। তোমাদেরকে দুই একটা এক্সাম্পল দেই। মনে করো আমি যেভাবে করছিলাম, আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং তাতে ওই প্রিপারেশন দিয়ে ডিইউ ক ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম এবং খুব ভালোভাবে চান্স পেয়ে গেছিলাম। তেমন কোনো ঝামেলা করতে হয় নাই। ইভেন ডিইউতে আমি বায়োলজি দাগাইছিলাম, সো সাথে আমাকে বায়োলজিও হালকা পাতলা পড়তে হয়েছিল। কি পড়ছিলাম, এই যে তখন উদ্ভাসে ক্লাস করতাম, এই ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি, সো যেটা যেটা বলতো দাগাই দিত ওই অনুযায়ী শুধু পড়ছিলাম, অত রিগরাসলি পড়ি নাই, জাস্ট হালকার উপরে পাতলা। বাট এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ খুব সুন্দর করে ভালো করে পড়ছিলাম, সো তার জন্য হচ্ছে এটা হয়ে গেছিল। আরো নজির আছে, উদ্ভাসের আমাদের স্টুডেন্ট, ও একাডেমিক স্টুডেন্ট ছিল আমাদের, তোমরা হয়তো অনেকে চিনবা, মাঝে মধ্যে ফিজিক্স ক্লাস টাস নেয়, ইরিনা। ইরিনা যেটা করছিল হচ্ছে মেডিকেলের জন্য পড়ছিল, উন্মেষের জন্য। কিন্তু মেডিকেলের জন্য পড়ার সময় সে ফিজিক্স বই, কেমিস্ট্রি বই, ম্যাথ বই এত ভালো করে পড়ছিল, পরে হচ্ছে বুয়েট ট্রিপলিতে চান্স পেয়ে গেছে, পরে হচ্ছে বুয়েটে ট্রিপলিতে পড়ছে। সো এটা ম্যাটার করে না তুমি কোন প্রোগ্রামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ ম্যাটার করে টু সাম এক্সটেন্ট, বাট কেউ যদি এক্সট্রিম এফোর্ট দিতে পারে, কেউ এক্সট্রিম ইফোর্ট দিতে পারলে তখন হচ্ছে সব জায়গায় সুন্দর মতো চান্স পাওয়া যায়। আর নিহা অবাক হয়েছে যে আমিও উদ্ভাসের স্টুডেন্ট কিনা। হ্যাঁ, আমি উদ্ভাসের অনেক আগের স্টুডেন্ট। সো আমরা হচ্ছে 2009-10 সালে তখন হচ্ছে পড়াশোনা করছি। আচ্ছা, তাহলে এগুলা গেল হচ্ছে আমরা বিভব শক্তি, কৃত্রিম উপগ্রহ, গতিশক্তি এগুলা নিয়ে আসলাম। শাহজাহান বলছে বিভব শক্তি কোত্থেকে আসলো? কেন বিভব শক্তি থাকবে না কেন? পৃথিবী একটা ভর না, একটা ম্যাস না, তার থেকে নির্দিষ্ট দূরত্বে তো হচ্ছে বিভব তৈরি হবেই। তো সেখানে আমরা যদি হচ্ছে তোমার ইয়া করি, কৃত্রিম উপগ্রহ স্থাপন করি, তো সেটার জন্য তো হচ্ছে পাওয়া যাবেই। আচ্ছা, নেক্সট আমরা আসি। নেক্সট হচ্ছে পৃথিবী থেকে 700 কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহ ঘুরছে, কাক্ষিক বেগ আর পর্যায়কাল। ভি এর ফর্মুলা হচ্ছে √gm/r+h। কিন্তু এই প্রশ্নে এম দেওয়া নাই, তাহলে জি ইকুয়ালস gm/r², এই ফর্মুলা থেকে আমরা এমটা বের করে নেই। তাহলে এখানে এমটা কত আসে আমরা একটু দেখি। তাহলে এখানে যদি আমরা এম বের করি, তাহলে এম এর ভ্যালুটা আসে হচ্ছে 5.831, 5.831 10^24। এইটা এনে আমরা এখানে বসাই দিতে পারি এম এর জায়গায়, তাহলে ভি চলে আসবে। তাহলে ভি চলে আসে হচ্ছে 7455.6 মিটার পার সেকেন্ড। তাহলে এটা একটা অ্যান্সার। আরেকটা চাইছে হচ্ছে এর পর্যায়কাল, তাহলে টি, টি ইকুয়ালস হচ্ছে 2i পাই আর প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই √gm, এইটা। সো এটার যদি আমরা হচ্ছে এম এর ভ্যালুটা এখান থেকে এনে বসাই দেই, তাহলে টি পেয়ে যাব। তাহলে টি এর ভ্যালু চলে আসে হচ্ছে 5899.2 সেকেন্ড। তাহলে এটাকে মিনিটে নিলে 98.3 মিনিট তুমি পেয়ে যাবা। তাহলে এটা খুব সহজ একটা অঙ্ক ছিল, খালি এম বের করে নিলেই হয়। তাহলে এই অঙ্কটা গেল। আমরা পরেরটায় আসি। 80 কেজি ভরের কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় স্থাপন করলে পৃথিবীর কোন স্থানকে 24 ঘন্টায় 2 বার প্রদক্ষিণ করবে? তাহলে বুঝছো, 24 ঘন্টায় 2 বার ঘুরে, তাহলে 12 ঘন্টায় একবার ঘুরে। তাহলে টি ইকুয়ালস হচ্ছে 12 ঘন্টা। তাহলে 12 ঘন্টায় হচ্ছে 43,200 সেকেন্ড। তোমার 12 ঘন্টা ইন্টু 3600 সেকেন্ড, তাহলে আমরা টাইম পিরিয়ডটা পেয়ে গেলাম। তাহলে টাইম পিরিয়ড পেয়ে গেলে আমরা এখন যেটা করতে পারি, টি এর ফর্মুলা লিখে দিতে পারি। টি ইকুয়ালস 2i পাই আর প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই √gm, আমাদের পরিচিত ফর্মুলা। তাহলে পরিচিত ফর্মুলা এখন যেই ভ্যালুগুলো, যে পৃথিবীর ব্যাসার্ধ, ভর, এগুলো দিয়ে দিছে, বসাই দিলাম। তাহলে আমাদের টিটা খালি বসাইতে হবে। টি হচ্ছে 43,200, এটা বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা এইচ ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো, বাকি সব ভ্যালু এখানে দেওয়া আছে। তাহলে এখানে এইচ ক্যালকুলেট করলে কত আসে জানো? আমি ক্যালকুলেটরে বসাইলে পাচ্ছি 2.02 ইন্টু 10⁻7 মিটার। ব্যাস, তাহলে এটা বুয়েটে আসছিল, খুব সুন্দর একটা ছোট্ট চমৎকার অঙ্ক। তাহলে টাইম পিরিয়ডটা বের করে এটা বসাই দিলে এইচ পাওয়া যায়। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু আসে, মাত্র 2 লাইনে শেষ, বাট এই ধরনের অঙ্কই কিন্তু বেশি আসে।
পৃথিবীর ভর এবং জি এর মান যথাক্রমে এত 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 দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ভূস্থির উপগ্রহের উচ্চতা আর বেগ কত? এটা খুব কমন একটা প্রশ্ন। ভূস্থির উপগ্রহে তুমি বলবা টি ইকুয়ালস 24 ঘন্টা। 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ড। তাহলে ভূস্থির উপগ্রহের জন্য টি ইকুয়ালস আমরা 2i পাই আর প্লাস এইচ হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই রুট জি এম, এইভাবে বলতে পারি। তাহলে ভূস্থির উপগ্রহের বেলায় এইটা টি এখানে বসায় দাও, তাহলে এইচ পেয়ে যাবা। ভূস্থির উপগ্রহের জন্য এইচ, এটা তোমাদের অনেকের হচ্ছে মানটা জানাও আছে, সেটা হচ্ছে 3.59 10⁻⁷ মিটার। এই এইচ নিয়ে আমরা কোথায় বসায় দিতে পারি? ভি এর ফর্মুলায় রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ। তাহলে পৃথিবীর ভর ব্যাসার্ধ এগুলো জানা আছে, এইচ এখানে নিয়ে বসায় দিলাম, তাহলে হচ্ছে আমরা ভি এর ভ্যালুটা এবার পেয়ে যাব 3076.4 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো অনেকের মুখস্থ, কারণ এগুলো অবজেক্টিভেও আসে, তো এগুলো হচ্ছে অনেকের জানা। আচ্ছা, এরপরে আমরা একটা ইন্টারেস্টিং অঙ্কে আসবো এটা করার পরে। আচ্ছা, 1 টনে হচ্ছে 1000 কেজি, মাঝখানে জানতে চাইছিলাম। আর পোলের কোশ্চেনের কথা বলছিলাম, পোলের কোশ্চেন একটু পরে দিব। ডিইউতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, হ্যাঁ ডিইউতে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ট্রু। এই প্রশ্নটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং। এইখানে আমরা হচ্ছে প্রথমে একটা গ্রহ নিলাম। প্রথমে মনে করো হচ্ছে আমরা একটা গ্রে কালারের গ্রহ নিলাম। এই গ্রহের চারপাশে দুইটা কক্ষপথে দুইটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে। একটা ছোট কক্ষপথ মনে করো এইটা, আর আরেকটা হচ্ছে বড় কক্ষপথ মনে করো এইটা। তাহলে দুইটা নিশ্চয়ই টাইম পিরিয়ড এক হবে না, কাছে যেটা তাড়াতাড়ি চলবে, দূরে যেটা আস্তে আস্তে চলবে। তাহলে এরকম থাকা অবস্থায় বলছে এই দুইটা, এই যে পৃষ্ঠ না, এটা কেন্দ্র থেকে হবে, এই দূরত্বটা হচ্ছে কেন্দ্র থেকে, কেন্দ্র। আচ্ছা, সো বলছে যে এই দুইটা যখন সর্বনিম্ন দূরত্বে থাকে আপেক্ষিক বেগ কত? তাহলে সর্বনিম্ন দূরত্বে থাকা মানে কি? তারা হচ্ছে এই যে এরকম এক লাইন বরাবর আছে, একটা উপগ্রহ এখানে আর একটা উপগ্রহ এখানে, এটাই সর্বনিম্ন দূরত্ব। তাদের আবর্তনের দিক যদি একই হয়, তাহলে একটা যখন উপরের দিকে যাচ্ছে v1 বেগে, অপরটাও তখন সেই উপরের দিকেই যাবে একটু কম বেগে v2। বাট ওই যে সর্বনিম্ন দূরত্বে থাকলে এই ঘটনাটা ঘটবে আর কি। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে যে এদের আপেক্ষিক বেগটা কত, v1 v2 বের করতে হবে, তাহলে আমরা আপেক্ষিক বেগ বের করতে পারবো। তো আমরা এখানে কেপলারের তৃতীয় সূত্র অ্যাপ্লাই করতে পারি, টি স্কয়ার সমানুপাতিক আর কিউব। তাহলে t1 স্কয়ার বাই r1 কিউব ইকুয়ালস হবে t2 স্কয়ার বাই r2 কিউব, এইটা। তো প্রশ্নে t1 দেওয়া আছে 1 ঘন্টা, t2 দেওয়া আছে 8 ঘন্টা, ভ্যালু বসাই দিব। r1 দেওয়া আছে 10⁻⁴, তাহলে হচ্ছে আমরা r2 পেয়ে যাব। তাহলে এখান থেকে r2 ইকুয়ালস চলে আসে 4 × 10⁻⁴। তাহলে আমরা r2 তো পেয়ে গেলাম, t1 t2 আর r1 থেকে r2 পেয়ে গেলাম। এইবার তুমি প্রত্যেকটার জন্য বেগ বের করতে পারবা। বেগের ফর্মুলা তো একটু আগেই আমরা দেখছি, 2i পাই r বাই t। তাহলে 2i পাই r1 বাই t1। তাহলে আমাদের কত আসে জানো? 20,000 পাই মিটার পার আওয়ার, এই বেগটা আসে। তো টি আওয়ারে দেওয়া ছিল, এই জন্য আমি একবারে আওয়ারেই বের করে ফেলছি। একইভাবে v2 ইকুয়ালস কত আসবে? পরিধি ডিভাইডেড বাই সময়, দূরত্ব বাই সময়, এটাই তো বেগ। তাহলে 2i পাই r2। তাহলে r1 কোনটা এখানে? এই যে এইটুকু হচ্ছে r1, এই যে এইটুকু হচ্ছে r1, আর বড় দূরত্বটা যেটা, এই যে বড় দূরত্বটা, এটা হচ্ছে r2। তাহলে r2 বাই t2, তাহলে এটা আসলে হচ্ছে 10,000 পাই মিটার পার আওয়ার। তাহলে এখন বলো তো আপেক্ষিক বেগ কত? v1 আর v2 একই দিকে যাচ্ছে, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে আপেক্ষিক বেগ পাওয়া যাবে। তো কোনটার সাপেক্ষে বলে নাই, তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিই। বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে আরো 10,000 পাই মিটার পার আওয়ার আসে। এটাই হচ্ছে ওদের আপেক্ষিক বেগ। যেটার বেগ বেশি সেটার তুলনায় ছোটটার আপেক্ষিক বেগ হচ্ছে যে এরকম, মানে ছোটটার তুলনায় বড়টার, অ্যাকচুয়ালি ছোটটার তুলনায় বড়টার। v2 ছোট, তো এটার তুলনায় বড়টার আপেক্ষিক বেগ হচ্ছে v1 মাইনাস v2। তাহলে আমরা আপেক্ষিক বেগ পেয়ে গেছি। যদি বলতো সর্বোচ্চ দূরত্বে থাকা অবস্থায়, তাহলে এই দুইটা উপগ্রহ প্ল্যানেটের দুই পাশে থাকতো, তখন v1 মাইনাস v2 না করে আমরা v1 প্লাস v2 করতাম, বিপরীত দিকে যাইতো। তো আমরা পরের প্রবলেমে যাই। ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায় এবং ভূপৃষ্ঠের সমান্তরাল একটি নভোযান কি দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীন অনুভব করবে? তো ওজনহীন অনুভব করা মানে কি? এটা আসলে একটা স্যাটেলাইট হয়ে গেছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে খুব অল্প উচ্চতা দিয়ে এই স্যাটেলাইটটা চলতেছে, ভূপৃষ্ঠ থেকে খুব অল্প উচ্চতা দিয়ে এই স্যাটেলাইটটা চলতেছে। তাহলে এটা
এটার কক্ষপথটা কেমন হবে, এই যে একদম জাস্ট মাটি ঘেঁষে, এই যে কিরকম হবে, জাস্ট এরকম মাটি ঘেঁষে চলবে। এরকম মাটি ঘেঁষে যদি চলে তার বেগটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। ভি ইকুয়ালস তো আমরা দেখছি √g m/r+h। এখানে এইচটা হবে আর এর তুলনায় অনেক ছোট, তাহলে এইচ যদি আর এর তুলনায় অনেক ছোট হয় আমরা এটা বাদ দিতে পারি, আর এর তুলনায় অনেক ছোট হলে বাদ দিতে পারি। তো নিশান জিজ্ঞেস করছো কেপলার কোথায় অ্যাপ্লাই করা যাবে, বৃত্তাকার কিংবা উপবৃত্তাকার কক্ষপথের জন্য কেপলার অ্যাপ্লাই করা যাবে। তাহলে এখানে আমরা যদি এইচটাকে বাদ দেই তাহলে √g m/r এটা আসে। তাহলে এটার ভ্যালু চলে আসে কত, এটা আমরা বসাই দিলে 7919.6, মানে এটাকেই আসলে এরকম লেখা যায় √gr, সেটা বসাই দিলে এটা আসে। তাহলে এই ভ্যালুটাও তোমাদের অনেকের জানা, তাহলে এটা আমরা করে ফেললাম। এরপরে কেপলারে আসি। কেপলারে আমাদের কি লাগবে জানো, কেপলারে হচ্ছে একটা উপবৃত্ত লাগবে। তাহলে উপবৃত্তাকার কক্ষপথ যেহেতু আমরা ব্যাখ্যা করতেছি এই জন্য উপবৃত্ত লাগবে। আমি এখানে একবারে কয়েকটা জিনিস বলে দেই, সবাই একটু খেয়াল করো। উপবৃত্তের একটা ফোকাসে হচ্ছে সূর্যটা থাকে, তাহলে মনে করো এটা এস, তাহলে এটা হচ্ছে সূর্য। আর আরেকটা ফোকাস খালি থাকে, এটা মনে করো এস প্রাইম। তাহলে এদের সংযোগ সরলরেখা বরাবর আমি যদি পুরাটাকে কেটে দুই ভাগ করে ফেলি তাহলে সূর্য থেকে প্ল্যানেটের সর্বনিম্ন দূরত্ব এটা হচ্ছে আর এ, আর সর্বোচ্চ দূরত্ব এটাকে বলা হচ্ছে আর পি। তো এলিপসের জন্য এই যে দূরত্বটা এই টোটাল এটাকে বলা হচ্ছে 2 এ, তোমরা জানো বৃহদাক্ষ, তাহলে এ হচ্ছে অর্ধ বৃহদাক্ষ। তাহলে আর এ প্লাস আর পি ইকুয়ালস হচ্ছে 2 এ। এ হচ্ছে গড় ব্যাসার্ধ, তাহলে আর এ প্লাস আর পি বাই 2। আর এ কে বলে অনুসুর দূরত্ব, আর এ হচ্ছে অনুসুর, আর পি হচ্ছে অপসুর দূরত্ব। একটা অনুসুর দূরত্ব একটা অপসুর দূরত্ব, সর্বনিম্ন আর সর্বোচ্চ এইটা। তো এখান থেকে আমরা লিখতে পারি t²/a³, এটা হচ্ছে কনস্ট্যান্ট। t²/a³ এটা হচ্ছে কনস্ট্যান্ট। এই হচ্ছে আমাদের প্রবলেম বা কেপলারের সূত্রগুলা সংক্ষেপে। আরেকটা সূত্র আছে ক্ষেত্রফলেরটা, সমান সময় সমান ক্ষেত্রফল পরিভ্রমণ করে। তো সেটা কেন হয়, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে বলে, mv/r এটা কনজার্ভ থাকে। তো এটা দিয়ে আমরা এখন একটা অঙ্ক করতে পারি। বলছে পৃথিবীর অনুসুর আর অপসুর দূরত্ব দিয়ে দিছে, অনুসুর স্থানে পৃথিবীর গতি অপসুরের কত গুণ। তাহলে আমরা কৌণিক ভরবেগ দিয়ে করব, আর অনুসুর ভি অনুসুর আর অপসুর ভি অপসুর, তাহলে এম এম কাটা, তাহলে আমাদের বের করতে হবে ভি অনুসুর, সেটা হবে ভি অপসুর ইন্টু আর অপসুর ডিভাইডেড বাই আর অনুসুর। তাহলে এই ভ্যালুগুলো দেওয়া আছে, ওই যে আমরা উপরে বসায় নিতে পারি। তাহলে আর পি দেওয়া 1.52 আর এ দেওয়া হচ্ছে 1.47, বাকিটুকু কেটে যাবে। তাহলে এটা 1. বসাইলে 043 আসে 34। তাহলে অনুসুর স্থানে বেগ অপসুর স্থানের তুলনায় 1.034 গুণ, এই হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, আমরা কি এখন একটা ছোট্ট বিরতি দিব নাকি হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে একবারে ছুটি দিয়ে দিব, তাহলে সবাই নামাজ টামাজ পড়ে ফেলতে পারবে? আচ্ছা, সবাই বলতেছে যে একবারে শেষ করে ফেলতে, তাহলে সবাই একবারে নামাজ টামাজ পড়ে ফেলতে পারবে। ওকে, তা আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা হচ্ছে মঙ্গল গ্রহের হিসাবে যে শিশুর বয়স 1 বছর পৃথিবীর হিসাবে তার বয়স কত। তো মনে করো মঙ্গল গ্রহে যে শিশু জন্মাইছে সে হচ্ছে 1 বছরের জন্মদিন পালন করছে। মঙ্গল গ্রহ তো পৃথিবী থেকে দূরে, তাহলে মঙ্গল গ্রহ পৃথিবী থেকে দূরে থাকলে মঙ্গলের যে শিশু জন্মাবে তার 1 বছর আর আমাদের 1 বছর কিন্তু এক হবে না। আমাদের পৃথিবী যেহেতু সূর্য থেকে বেশি কাছে, তাহলে এটা হচ্ছে পৃথিবীতে তাড়াতাড়ি মানে সূর্যের চারপাশে তাড়াতাড়ি ঘুরবে। এটাও আমরা t²/r³ এটা দিয়ে করতে পারি। তাহলে টি আর্থ স্কয়ার বাই আর আর্থ কিউব ইকুয়ালস টি মঙ্গল স্কয়ার বাই আর মঙ্গল কিউব। তাহলে এখান থেকে আমি যদি পক্ষান্তর করি তাহলে টি ই বাই টি এম স্কয়ার ইকুয়ালস হচ্ছে আর ই বাই আর এম কিউব।
তাহলে এই RE/RM তো হচ্ছে 3/4 প্রশ্নে দেওয়া আছে, এটাকে কিউব করে ফেললাম। তাহলে এখান থেকে TE/TM ইকুয়ালস আসে 0.65। তার মানে আমি লিখতে পারতেছি TE ইকুয়ালস 0.65 TM। তার মানে কি জানো? তার মানে এই যে এই লেখাটা যে লিখলাম, এই লেখাটার মানে হচ্ছে 0.65 মঙ্গল বর্ষে 1 পৃথিবী বর্ষ। 0.65 মঙ্গল বর্ষে 1 পৃথিবী বর্ষ। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এক মঙ্গল বর্ষে কত হবে, যে ওর যদি হচ্ছে 1 বছরের জন্মদিন হয়, সে হচ্ছে ওই একটা মোমবাতি জ্বালায় হচ্ছে জন্মদিন পালন করছে, তাহলে তার যদি 1 বছরের জন্মদিন হয়, তাহলে পৃথিবীতে হচ্ছে কত টাইম পার হবে। তাহলে 1 মঙ্গল বর্ষে কত পৃথিবী বর্ষ। ঐকিক নিয়মে আসি 1/0.65। তাহলে কত আসতেছে? এটা আসতেছে হচ্ছে 1.583। 1.538 এত ইয়ার। তার মানে যতদিনে মঙ্গল গ্রহে 1 বছর পার হবে, অর্থাৎ মঙ্গল গ্রহটা সূর্যের চারপাশে একবার ঘুরে আসবে, ততদিনে পৃথিবীতে প্রায় 1.5 বছর পার হয়ে যাবে। সো পৃথিবীতে হচ্ছে 1.5 বছর পার হয়ে যাবে ততক্ষণে। সো এটা হচ্ছে মঙ্গল বর্ষের সাথে পৃথিবী বর্ষের সম্পর্ক। আচ্ছা, নোমান কোনো প্রশ্ন করছো? আচ্ছা, নোমানের প্রশ্ন আমি খুঁজে পাচ্ছি না। নোমানের প্রশ্নটা পাইলে আমি বলে দিব, না অসুবিধা নেই। এরপরে আসি, আমাদের আর তেমন কোনো অঙ্ক নাই, আমরা জাস্ট কয়েকটা পোল নিয়ে আলোচনা করব। তো পোল থ্রো না করে আমি পোলের অংশটা হচ্ছে তোমাদের এখানে জানাইয়ে দিচ্ছি, বা আমি বলতে বলতে পোল থ্রো করে দিই। পৃথিবীর পৃষ্ঠ থেকে মঙ্গল পৃষ্ঠে গমনকারী মহাকাশযানের উপরে মহাকর্ষ বল সময়ের সাথে পরিবর্তনটা কোন গ্রাফ দিয়ে নির্দেশ করা যায়? পৃথিবী থেকে যত মঙ্গলের দিকে যেতে থাকবে, আকর্ষণ বল হচ্ছে পৃথিবীরটা কমতে থাকবে, মঙ্গলেরটা বাড়তে থাকবে। তাহলে নেট বল এক সময় কমতে কমতে দুইটার মাঝখানে এসে এক জায়গায় জিরো হয়ে যাবে। তারপরে আবার হচ্ছে যখন মঙ্গলের দিকে যাবে, নেট বল পজিটিভ হবে, মঙ্গলেরটা বাড়বে, তাহলে আবার হচ্ছে বলটা বাড়বে। তাহলে জিরো হইছে এরকম গ্রাফ একটাই আছে, সি। তাহলে সি হচ্ছে অ্যান্সার। তাহলে এটা তোমরা সবাই সঠিক উত্তর দিছো, সি দিছো। তাহলে এটা তোমাদেরকে দেখাই দিলাম। এরপরে আমরা পরেরটায় যাই। পরের যে পোলটা সেটা হচ্ছে আরো সহজ। কোন স্যাটেলাইটের পর্যায়কাল কোনটির উপরে নির্ভরশীল নয়? ডেফিনেটলি এটা হচ্ছে স্যাটেলাইটের ভরের উপরে নির্ভরশীল নয়। ব্যাসার্ধ ট্যাসার্ধ এগুলোর উপরে তো নির্ভর করেই, ভরের উপরে নির্ভরশীল নয়। তো এটাও তোমাদের অ্যান্সার ঠিক আছে, যে স্যাটেলাইটের ভর। এটা তোমরা বেশিরভাগ অ্যান্সার দিয়ে ফেলছো। তো এটা শেয়ার দিয়ে দিলাম, এই দেখো। তো এরপরে হচ্ছে কোন স্যাটেলাইটের কক্ষপথের ব্যাসার্ধ আর এবং 2r হলে ওইখানে স্প্রিং নিক্তি দিয়ে দুইটা বস্তুর যদি আমরা ওজন মাপি, কোন ওজনটা বেশি হবে? তাহলে এটা বের করতে বলছে, W1 W2 নাকি হচ্ছে একটা বেশি একটা কম, নাকি হচ্ছে দুইটা সমান। তো এটার উত্তরটা দিয়ে ফেলো। তো অ্যান্সারটা হচ্ছে আর বা 2r যাই হোক না কেন, যদি সে কৃত্রিম উপগ্রহ হয়, সে যদি হচ্ছে সুন্দরভাবে ব্যালেন্স করে ঘুরে বৃত্তাকার কক্ষপথে, তাইলে এর ভিতরে কি হবে জানো? ওজনহীনতার অনুভব হবে। তাহলে তুমি যেটাই স্প্রিং নীতি দিয়ে মাপো না কেন, সবগুলোর ওজন শূন্য আসবে। শূন্য আসলে দুইটাই সমান। তো তোমরা বেশিরভাগ হচ্ছে জিরো অ্যান্সারটা দিছো, মানে দুইটা সমান, W1 = W2 দিছো। কারেক্ট, ভেরি গুড। তো আমরা এই পোলটা দেখাই দিলাম। এরপরে হচ্ছে আমরা পরের পোলে যাইতে পারি। 4 নম্বরে ছিল উপবৃত্তাকার কক্ষপথে গ্রহের গতির জন্য কোনটি ধ্রুব থাকে? এটা তোমরা জানো, একটু আগে আমরা একটা অঙ্ক করছি, ওটার মধ্যে ছিল এটা, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। কৌণিক বেগ না, কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তো এটা তোমাদের সবারই পারার কথা। তারপরেও কে কে জানি বলছো যে কৌণিক বেগ, আসলে কৌণিক ভরবেগ হবে। তাহলে এই পোলটা আমরা এন্ড করে দিলাম, তোমাদেরকে দেখাই দিলাম। তো এরপরে আমাদের আরেকটা আছে, এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্যের দিক কোন দিকে, এটা যদি আমরা হচ্ছে জানতে চাই। মহাকর্ষীয় প্রাবল্যের দিক হচ্ছে 1 কেজি ভরের বস্তুর উপরে বল যেদিকে কাজ করে, এটাই তো মহাকর্ষীয় প্রাবল্যের সংজ্ঞা। তাহলে হচ্ছে একক ভরের উপরে বস্তু যেদিকে বল লাভ করে সেটা হইতে পারে, মহাকর্ষীয় বল যেদিকে ক্রিয়া করে সেটা হইতে পারে। কিন্তু পৃথিবীর কেন্দ্রের দিকে এটা হবে না, তার কারণ হচ্ছে আমাকে তো বলে নাই পৃথিবী দ্বারা সৃষ্ট মহাকর্ষীয় প্রাবল্যের দিক। অন্য আশেপাশে আরো কিছু থাকলে তো সেদিকেও হচ্ছে কিছু বল কাজ করবে, তাহলে শুধু একা পৃথিবীর দিকে হবে না। তাহলে এটার অ্যান্সার হবে 2 এবং 3, তার মানে সি অপশন। সো এই ছিল হচ্ছে আমাদের আজকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা। তো তোমাদের ফাইনাল পোলটা আমি থ্রো করে দিচ্ছি।
তো তোমাদের সাথে ইনশাল্লাহ অন্য ক্লাসগুলোতে দেখা হবে। আর তোমরা যে ফিচারগুলোর কথা বলছিলা, যে ফোরাম কিংবা পুরোনো ক্লাসগুলো আপলোড দেওয়ার ব্যবস্থা, ওগুলো কিন্তু ব্যবস্থা করা হচ্ছে, ভাইয়েরা চেষ্টা করতেছে যত খুব তাড়াতাড়ি তোমাদের হচ্ছে এটা ডেলিভারি দেওয়া যায়। তাহলে যত তাড়াতাড়ি তোমাদের ডেলিভারি দেওয়া যাবে তোমরা ফিচারগুলো পেয়ে যাবা। তো একটু ধৈর্য ধরে ওয়েট করো, তাহলেই হবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, তোমরা যাতে হচ্ছে স্বাস্থ্য ভালো রেখে মনোযোগ দিয়ে টেনশন ফ্রি উপায়ে পরীক্ষা দিতে পারো, পড়াশোনা করতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম। অয়ন, কিছু বলবা? না, আমিও একই কথাই বলি যে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া। আপনারা লিভ নিতে পারেন আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখবেন। আর পিডিএফটা একটু ইয়ে করে দিন, আপলোড করে দিন। আর স্টুডেন্ট তোমরা যারা আছো, এখন যারা ডেইলি এক্সাম দাও নাই, তোমরা অবশ্যই ডেইলি এক্সামটা দিবা আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখো। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।